আমরা ক্লাস করব মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির উপরে। এটা কেমিস্ট্রি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর এমসিকিউ সিকিউ এসে থাকে এবং অ্যাডমিশনে এই চ্যাপ্টার থেকে এত বেশি প্রশ্ন আসতে দেখা যায় যে আমরা যদি বলি কেমিস্ট্রি প্রথম পত্রে যত প্রশ্ন আসে তার প্রায় 20 থেকে 30% প্রশ্ন এখান থেকে আসতে দেখা যায়। সো আজকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির উপরে ক্লাস করব, যেখানে আজকে আমরা পড়ব পর্যায় সারণী কী, পর্যায় সারণীর পরিচয় কী, পর্যায় সারণীর ইতিহাস কী। এরপর পর্যায় সারণীর 118টা মৌল মনে রাখার জন্য একটা ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটা শিখব। এরপর আমরা শিখব যে আমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর কীভাবে শর্ট টেকনিকের মাধ্যমে মাথায় রাখতে পারি। এরপর আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে যে আমাদের এসপিডিএফ যে 4টা ব্লক আমরা দেখতে পাচ্ছি, এই 4টা ব্লকের মৌলগুলো কিভাবে চেনা যায়, কোন মৌল কোন ব্লকের অন্তর্ভুক্ত সেটা কিভাবে আইডেন্টিফাই করা যায়, এবং এসপিডিএফ ব্লকের টোটাল 50টা বৈশিষ্ট্য আমরা মুখস্থ করব। এরপর আমরা দেখব যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখে ওই মৌলটি পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত সেটা আমরা দেখব। এরপরে আমরা চলে যাব যে এসপিডিএফ মৌলের ব্লকের যে আমরা ধর্মাবলীগুলো শিখে ফেললাম, তারপর আমাদের একটা সেপারেশন প্রয়োজন, অর্থাৎ অবস্থান্তর মৌল, যেটা আমাদের ডি ব্লকের অন্তর্ভুক্ত। সো অবস্থান্তর মৌল কি, অবস্থান্তর মৌল কাদেরকে বলা হয়, এবং অবস্থান্তর মৌলগুলো কীভাবে প্র্যাকটিক্যালি আমরা চিনতে পারি সেটা আমরা দেখব। যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল হলেও সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়, অর্থাৎ এটা আমরা দেখব। এরপরে অবস্থান্তর মৌলের আমাদের বেশ কিছু ধর্মাবলী রয়েছে, রঙিন যৌগ কীভাবে গঠন করে, জটিল যৌগ কীভাবে গঠন করে, প্রভাবক হিসেবে কীভাবে ক্রিয়া করে, একাধিক জারণমান কীভাবে দেখায়, প্যারাচুম্বকীয় ধর্ম কীভাবে দেখায় সেটা আমরা দেখব। এর মধ্যে আমরা একটা বেসিক পার্ট পড়ব, সেটা হচ্ছে জটিল যৌগ কাকে বলে, জটিল যৌগের মধ্যে কি কি পার্ট থাকে, জটিল যৌগ দেখেই কিভাবে চিনে ফেলা যায়, লিগ্যান্ড কাকে বলা হয় এবং লিগ্যান্ডের প্রকারভেদ কি, কিলেটস যৌগ কি সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব যে আমাদের এই জটিল যৌগ কীভাবে সংকরায়ন করা, অর্থাৎ জটিল যৌগের সংকরণটা দেখব। এবং তারপরে আমরা জটিল যৌগের সংকরণের মধ্যে যে ব্যতিক্রম পার্টগুলো রয়েছে সেটা আমরা দেখব। এবং এরপরে আমরা দেখব নিষ্ক্রিয় গ্যাসসমূহ কীভাবে কিলেটস যৌগ গঠন করে সেটা। এবং সবশেষে আমরা দেখব যে এই যে 10 থেকে 12টা টপিকগুলোর কথা বললাম, এগুলোর উপরে কী কী ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। সো এই 10 থেকে 12টা টপিক আজকের ক্লাসে আমরা শেষ করে ফেলব। সো এই টপিকগুলো আমরা একদম বেসিক থেকে একদম ডিটেলস পর্যন্ত আমরা পড়ার চেষ্টা করব, যেটা তোমাকে এইচএসসি এবং অ্যাডমিশনে এই টপিকগুলোর উপরে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেটা যেন তুমি পারো সেভাবে পারদর্শী করে তোলার চেষ্টা করব। সো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সো মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এর প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমরা এখানে একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছি। এই পর্যায় সারণী আমাদের এসএসসি বা 9-10 লেভেলে আমরা কিন্তু পড়ে এসেছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই পর্যায় সারণীর মধ্যে আমাদের কত ধরনের খুঁটিনাটি বিষয় রয়েছে। আমি যেহেতু বলেছিলাম যে একদম বিস্তারিত তোমাদেরকে পড়াবো একদম বেসিক থেকে, সো অল্প সময়ের মধ্যে তোমাদের বেসিকটা একটু মনে করিয়ে দিতে চাই। সো দেখো এখানে আমরা পর্যায় সারণী দেখতে পাচ্ছি। এই পর্যায় সারণীর মধ্যে আমাদের টোটাল 29 সংখ্যা নিয়ে কাজ করতে হবে, 29 সংখ্যা নিয়ে কাজ করতে হবে। আমরা অনেকে তাস খেলে থাকি, অর্থাৎ কার্ড খেলে থাকি, সেখানে 29 বলে একটা খেলা আছে, সেই 29 সংখ্যাটি নিয়ে আমরা আসলে খেলা করতে চাই। কিভাবে 29 সংখ্যাটি নিয়ে খেলা করতে চাই সেটা একটু দেখো, যে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা পর্যায় সারণীতে দেখতে পাই যে পর্যায় সারণীতে আমাদের 18টা গ্রুপ রয়েছে, তাই না? এই 18টা গ্রুপ সম্পর্কে জানতে হবে। এরপর আমরা জানি পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে, তাই না? তাহলে 18 7 কত? 25। এবং আমরা জানি পর্যায় সারণীতে এসপিডিএফ 4টা ব্লক রয়েছে, তাহলে সংখ্যা কত হলো দেখো তো? এই 18 7 আর 4 মিলে আমাদের কি 29 হয়ে গেল না? এই 29 সংখ্যাটা নিয়েই মূলত মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই টোটাল চ্যাপ্টারটা আমাদেরকে স্টাডি করতে হয়। সো এই 29 সংখ্যাটা যার ক্লিয়ার থাকে তার আসলে পুরো পর্যায় সারণী বেসিকই ক্লিয়ার থাকে। সো আমরা এইভাবে করেই স্টাডি করা শুরু করব। সো আমাদের এই 29 সংখ্যাটা স্টাডি করতে গেলে প্রথমে যে ব্যাপারটা নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে সেটা হচ্ছে 18 এবং 7, তারপর আমরা 4 নিয়ে স্টাডি করব। সো 18 এবং 7-এর মধ্যে আসলে বেসিক ব্যাপারটা আসলে কি, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে পর্যায় সারণীর 18 গ্রুপ রয়েছে, 7টি পর্যায় রয়েছে। যেমন আমরা যদি কোনো একটা এটাকে একটা ব্রেড চিন্তা করি, অর্থাৎ এটা একটা রুটি, এটা আমরা রুটি খাবো। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা 18 জন মিলে খাবো বা আমরা 25 জন মিলে খাবো অথবা 29 জন মিলে খাবো, তখন আমরা দুইভাবে
আমরা এটাকে স্লাইস করতে পারি। ধরো একটা নাইফ নিয়ে এসে তুমি এভাবে এভাবে স্লাইস করতেছো আর এভাবে এভাবে স্লাইস করতেছো, তাহলে দুইভাবে যখন তুমি স্লাইস করতেছো তখন কিন্তু এই আয়তাকার এই ব্রেডটা তুমি দুইভাবে ভাগ করতে পারবা। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি পাশ থেকে পতে পাশ, পাশ মানে হচ্ছে এভাবে এভাবে যদি স্লাইস করো, পাশ থেকে স্লাইস করো, তাহলে 7 জন বন্ধুকে তুমি দিতে পারবা। তো পতে পাশ আর পতে হচ্ছে পিরিয়ড। সো আশা করি ব্যাপারটা এভাবে তোমাদের মনে থাকবে। পতে হচ্ছে পাশ, পাশ থেকে মানে হচ্ছে এভাবে যদি তুমি স্লাইস করো তাহলে সেটা হবে পিরিয়ড। এবং অন্যভাবে তুমি মনে রাখতে পারো, তুমি যদি সাইড থেকে স্লাইস করো, সাইড থেকে যদি তুমি স্লাইস করো তাহলে তুমি দেখো যেটা পাবা সেটা হচ্ছে সারি। সো এই 4টা জিনিসই কিন্তু একই, অর্থাৎ আমাদের পিরিয়ডও যা, সাইডও তাই, সারিও তাই, এবং পদে হচ্ছে পর্যায়। সো এই 5টা জিনিস সেম। অর্থাৎ আমরা সারি বা পর্যায় বা সাইড বা আমরা পিরিয়ড যেটাই বলি না কেন সেটাই হচ্ছে আমাদের এই 7টা পর্যায়কে বোঝায়। সো আমরা অনেক সময় ভিন্ন ভিন্ন টার্ম দেখে আমরা কিন্তু গুলিয়ে ফেলি। আমাদের অনেক সময় জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে, অর্থাৎ আমরা এমসিকিউতে অনেক সময় এই টার্মগুলো দেখে গুলিয়ে ফেলি। সো আশা করি এখন থেকে তোমাদের আর এই টার্মগুলো গুলায় যাবে না। প মনে রাখবো এবং দন্তের স মনে রাখবো। এখন আসো, এইভাবে করে আমি যখন 7টা পর্ব করলাম, সেই 7টা পর্বের মধ্যে আমরা 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কিত করেছি তার আবার কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন 1 নাম্বার পর্যায় বা 1 নাম্বার পিরিয়ডকে অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়। কেন? কারণ এখানে 2টা মৌল রয়েছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। প্রায় এমসিকিউ আসতে দেখা যায় কোন পর্যায়কে অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 1 নাম্বার পর্যায়কে অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়। এরপর 2 এবং 3 এই দুটি পর্যায়কে ক্ষুদ্র পর্যায় বলা হয়। কেন? কারণ এই দুটি পর্যায়ে টোটাল 8টি করে মৌল রয়েছে। এটা কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ পর্যায় সারণী, যেখান থেকে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব, রিভাইজ করে নেওয়ার চেষ্টা করব। আমি যত ধরনের ইনফরমেশন আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রয়োজন সেগুলো সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই 2 নম্বর এবং 3 নম্বরকে ক্ষুদ্র পর্যায় বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে 8টি মৌল রয়েছে। 4 নম্বর এবং 5 নম্বর পর্যায়কে দীর্ঘ পর্যায় বলা হয়, কারণ এখানে টোটাল 18টা মৌল রয়েছে। তাহলে প্রায় এমসিকিউ আসতে দেখা যায় যে কোনটি দীর্ঘ পর্যায়, তাহলে অ্যান্সার কিন্তু 4 এবং 5, শুধু 4 নয়, শুধু 5 নয়। কেন বলা হয়? কারণ 18টি মৌল রয়েছে। 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়। কেন? কারণ এই দুটি পর্যায়ে টোটাল 32টা মৌল রয়েছে, কিন্তু আমরা দেখে তো বুঝতে পারছি না এখানে 32টা। এখানে যদি 18টা হয়, এখানে 18টা হয়, এখানেও তো 18টা থাকার কথা, কিন্তু না। এই যে তোমরা এখানে যে আমাদের সবুজ কালিতে এল এবং এসি দেখতে পাচ্ছ, এই মহাশয়গুলোর এই জায়গাটাতে অবস্থান হওয়ার কথা। একজনের পিঠে একজন, একজনের পিঠে একজন, আরেকজনের পিঠে আরেকজন, অর্থাৎ ঠিক এই জায়গাটাতে 15টা মৌল আছে। এবং এই যে এসি অ্যাক্টিনাইট দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে অর্থাৎ ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইট, অ্যাক্টিনাইট শ্রেণীর প্রথম সদস্য, ল্যান্থানাইট শ্রেণীর প্রথম সদস্য, ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, এই জায়গাটাতে আবার 15 জন থাকবে। তাহলে চিন্তা করে দেখো যে এখানেও 15 জন থাকবে, এখানেও 15 জন থাকবে, এক্সট্রা 15 জন চলে আসতেছে না? এখানে আমাদের টোটাল আসলে 32টা মৌল অবস্থিত এই ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে। এজন্য এই দুটি পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়ে থাকে। আমাদের যদি বলা হয় কোন পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়, তাহলে 6 এবং 7 আমরা অ্যান্সার করে ফেলবো। সো আশা করি আমরা পর্যায়ের ব্যাপারটা বুঝতে পেরেছি। এভাবে তুমি যদি সবগুলো কাউন্ট করে ফেলো তাহলে দেখবা যে এখানে তোমার 118টা মৌল হচ্ছে। সো এই যে ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি, এরা কিন্তু 6 নাম্বার এবং 7 নাম্বার সারির অন্তর্ভুক্ত। মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই যে 7টা সারি দেখলাম, ঠিক একইভাবে 18টা গ্রুপকেও কিন্তু আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। 18টা গ্রুপ মানে কি? আমরা এভাবে স্তম্ভ বরাবর, কলাম বরাবর, আমরা যেমন এই জায়গাটাতে আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রো। রো মানে হচ্ছে সারি। এবার আমরা কি কলাম বরাবর আমরা যে স্লাইসগুলো করব সেটা হচ্ছে গ্রুপ বা শ্রেণী। এটা মনে রাখবো, অপোজিটটা আমাদের এমনিতেই মনে থাকবে। সো এই যে আমাদের যে শ্রেণীগুলো 18টা গ্রুপ, 18টা গ্রুপের মধ্যে আমরা যদি দেখি তাহলে 1 নাম্বার থেকে শুরু করে 18 পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে আমরা যদি বলি যে এখানে সব থেকে বড় গ্রুপ কোনটা, তোমাদের অনেকেই অ্যান্সার করবা যে 1 নাম্বার এবং 18 নাম্বার সব থেকে বড়, কারণ এখানে দেখতে একটু লম্বা দেখা যাচ্ছে। সো দেখতে একটু লম্বা দেখা গেলেই আমরা কিন্তু সেটাকে সব থেকে বড় গ্রুপ বলতে পারবো না। কেন বলতে পারবো না বলো তো? কারণ হচ্ছে আমাদের এর মধ্যে কিন্তু একটু ম্যাজিক্যাল ব্যাপার আছে। শুধু দেখতে বড়কে দেখা গেলেই সেটাকে আমরা বড় গ্রুপ বলতে পারবো না। এর মধ্যে সব থেকে বড় গ্রুপ 1 এবং 18 নয়। কিভাবে? চলো একটু দেখে ফেলি। 1 নাম্বার গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এখানে 7টা মৌল রয়েছে।
যেটাকে ক্ষার ধাতু বলা হয়ে থাকে। 2 নম্বর গ্রুপ যেটাকে আমরা মৃৎক্ষার ধাতু বলি। 1 নম্বর এবং 8 নম্বরে 7টি করে মৌল রয়েছে। 2 নম্বর এবং 13 থেকে 17 এই যেই গ্রুপগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই 6টি গ্রুপে 6টা করে মৌল রয়েছে। এবং আমরা 3 থেকে না, আমরা 4 থেকে যদি 12 বলি, তাহলে এখানে আমাদের 4টি করে মৌল রয়েছে। 4 থেকে 12। এবার 3-এ 1টা 2টা 3টা 4টা, 3-এ কি 4টা মৌল? উত্তর হচ্ছে না। 3-এ আমাদের এখানে 2টা, আর এই যে ল্যান্থানাম এরপরে আরও 14টা, ল্যান্থানাম সহ 15টা। অ্যাক্টিনিয়ামের পরে আরও 14টা, অর্থাৎ লরেনসিয়াম পর্যন্ত, থোরিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত। তাহলে এটা সহ আরও 14টা, তার মানে টোটাল 15টা। তাহলে 15, 15, 30 আর 2 কত? 32 না? তাহলে দেখো লুকায় আছে এতটুকু, কিন্তু পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ হচ্ছে 3 নাম্বার গ্রুপ। পর্যায় সারণীর সব থেকে বড় পর্যায় হচ্ছে 6 এবং 7, পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ হচ্ছে 3 নাম্বার গ্রুপ। সো 3 নাম্বার গ্রুপ পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ। সো 3 নাম্বার গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এখানে 32টা মৌল অবস্থিত। সো আশা করি তোমরা এই বেসিক ব্যাপারটা এখন ধরতে পেরেছো। ঠিক এই জায়গাটাতে আমাদের এই যদি আমরা সেরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম সবাইকে স্থান দিতাম, তাহলে এই লাইনটা অনেক বেশি বড় হয়ে যেত। তাহলে তখন পর্যায় সারণীর সৌন্দর্যটা কি রক্ষিত হতো না। এই জন্য তাদেরকে বের করে নিয়ে আসে, ঘাড় ধরে বের করে নিচে স্থান দেওয়া হয়েছে। যে পর্যায় সারণী দেখতে তো ভালো দেখা যাবে না, মনে হবে যে এই জায়গায় একটা লেজ বের হয়ে গেছে। সো হঠাৎ করে কোনো একটা জিনিসের লেজ বের হইলে কি ভালো দেখা যাবে? এখন কত সুন্দর লাগতেছে না? সো এরা কিন্তু প্রথমে এখানেই বসেছিল, তারপর একটা চটকানি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। যা বের হ, তোদের জন্য দেখতে খারাপ দেখা যাচ্ছে, যা। এভাবে করে এদেরকে বের করে দেওয়া হয়েছে, একদম ছিঁড়ে বের করে দেওয়া হয়েছে। সো তখন এখানে দেখো সি চলে আসছে। সো যখন বের করে দেওয়া হয়েছে, তখন দেখো এরা কাঁদতে কাঁদতে নিচে চলে আসছে। যখন নিচে চলে আসছে, তখন দেখো তো পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষা হচ্ছে না। সো এখন ব্যাপারটা হচ্ছে এরা এখানে না বসে এই জায়গাটাতে বসছে, কিন্তু এদের কাউন্টটা করতে হবে আমাদের এগুলোর সাথে। সো আমরা এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছি 6 নাম্বার পর্যায়ে ল্যান্থানাইড যে সারিটা, সেখানে মৌল হচ্ছে 15টা, যার প্রথম সদস্য হচ্ছে ল্যান্থানাম এবং শেষ সদস্য হচ্ছে লুটেশিয়াম। ওকে, এটা হচ্ছে সেরিয়াম। সো 57 থেকে 71 পর্যন্ত। আর এখানে আমরা যদি দেখি, তাহলে আমরা 103 পর্যন্ত দেখব। আমরা 103 পর্যন্ত দেখব 89 থেকে। সো 89 সহ 103, 15টা। এবং আমরা এখানে দেখব 57 থেকে 71 পর্যন্ত, 57 সহ 71, এখানে 15টা। সো এখানে নিচে যে 14টা দেখতে পাচ্ছ, আর ল্যান্থানাম সহ টোটাল 15টা। সো ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড টোটাল এই সারিতে 15, 15, 30টা মৌল অবস্থিত। সো আশা করি এই ব্যাপারটা তোমাদের কখনোই ভুল হবে না। আমি যদি বলি যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির গ্রুপ নাম্বার কত, তাহলে অ্যান্সার হচ্ছে 3 নাম্বার। সো আমরা দেখে ফেললাম যে 18টা গ্রুপ আসলে কিভাবে আমরা পর্যায় সারণীতে অ্যানালাইসিস করতে পারি। এখন আসো যে আমাদের এখানে আরেকটা ব্যাপার জানা রাখতে হবে, সেটা হচ্ছে যে এই গ্রুপগুলোর কি আলাদা কোনো নাম আছে? যেমন পর্যায়গুলোর আলাদা আলাদা নাম দেখলাম। হ্যাঁ, নাম আছে। 1 নাম্বার গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, কারণ এরা ক্ষার প্রডিউস করে। এরা ক্ষার না, ক্ষার প্রডিউস করে। আমরা একটা ভুল কনসেপশন জানি যে এরা প্রত্যেকে মনে হয় ক্ষার, কিন্তু না, এরা ক্ষার প্রডিউস করে। 2 নাম্বার যে গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, এরা মৃৎক্ষার। তার মানে কি মৃৎক্ষার প্রডিউস করে? উত্তর হচ্ছে না, এদেরকে মৃত্তিকা বা মাটি থেকে পাওয়া যায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে এরাও ক্ষার তৈরি করে, পানির সাথে বিক্রিয়া এরা ক্ষার প্রডিউস করে। এরপর আমরা এই যে দেখো মাঝে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছি, এদেরকে অবস্থান্তর ধাতু বলা হয়ে থাকে। এদের মধ্যে 11 নম্বরে আমরা দেখতে পাই সিউ, এজি, এইউ, কপার, সিলভার, গোল্ড, এদেরকে মুদ্রা ধাতু বলা হয়ে থাকে। এরপর আমরা যে 15 নম্বর গ্রুপ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গ্রুপের জন্য স্পেশাল নাম আছে, ব্যাপারটা এরকম না। 15 নম্বর গ্রুপকে আমরা বলি নিক্টোজেন, এরা শ্বাসরোধকারী। 16 নম্বর যে গ্রুপ দেখতে পাচ্ছি, ও এসএসসিতে পড়ে লোভে। সো এই গ্রুপটাকে বলা হয় চালকোজেন, এরা আকরিক উৎপাদন করে। আমরা 9-10 লেভেলে কিন্তু পড়ে এসেছি আকরিক। যে উপাদান থেকে লাভজনক উপায়ে, অর্থাৎ যে খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা হয় তাকে আকরিক বলা হয়ে থাকে। সো এরা সেই আকরিক উৎপাদন করে। এরপর 17 নম্বর গ্রুপকে আমরা বলে থাকি হ্যালোজেন, এবং 18 নম্বর গ্রুপকে আমরা বলে থাকি নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত। ওকে, সো আমরা নোবেল গ্যাসও বলে থাকি এদেরকে। সো দেখো প্রত্যেকের স্পেশাল নামগুলো তোমাদেরকে বলে দিলাম। তাহলে আমাদের স্টাডি কী কী শেষ হয়ে গেল? আমরা 18 নিয়ে স্টাডি করলাম, আমরা 7 নিয়ে স্টাডি করলাম। এখন নতুন একটা স্টাডি বাকি থাকলো না, 4। তাহলে এসপিডিএফ
এটা আমাদের জন্য নতুন টার্ম। তাহলে এসপিডিএফ এই 4টা ব্লকে পর্যায় সারণী মৌলগুলোকে ভাগ করা হয়েছে। তাহলে কনসেপ্টটা কি, এসপিডিএফ কিভাবে বুঝতে পারবো? যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে তাদেরকে আমরা এস ব্লকভুক্ত মৌল বলবো। যেমন সোডিয়ামের 11 নম্বর ইলেকট্রন কি এস অরবিটালে প্রবেশ করেছে, এই জন্য সোডিয়াম এস ব্লকভুক্ত মৌল। এরপর আমরা যদি বলি পি ব্লকভুক্ত মৌল কারা? যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি, অর্থাৎ ধরো যে ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা কত 17, তাহলে একদম শেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করেছে? আমরা তো জানি অরবিটাল 4 প্রকার। এসপিডিএফ এর মধ্যে পিতে প্রবেশ করেছে 1s2 2s2 2p6 3s2 3p5। আমরা পর্যায় সারণীর জন্য আমরা যখন গুণগত রসায়ন চ্যাপ্টারটি পড়ব তখন কিন্তু সেখানে আমাদের শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস করো ডিপিএস করো এফডিপিএস করো এফডিপিএস করো, এই ছন্দটা দিয়ে আমরা কিন্তু আহ্বান নীতি পড়বো, যেখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাসে কোনো ধরনের ফল্ট থাকলে বা মিসকনসেপশন থাকলে সেটা আমরা ক্লিয়ার হয়ে নিব। সো ক্লোরিনের ক্ষেত্রে দেখতে পাই 3s2 3p5 17 নম্বর ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করেছে এবং ঠিক সেখানে আমরা যদি খেয়াল করি তাহলে ক্লোরিন পি ব্লকভুক্ত মৌল। ডি ব্লকভুক্ত মৌল কারা? যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে তাদেরকে আমরা ডি ব্লকভুক্ত মৌল বলবো। এবং এফ ব্লকভুক্ত মৌল কারা? এফ ব্লকভুক্ত মৌল হচ্ছে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করেছে তাদেরকে এফ ব্লকভুক্ত মৌল বলা হয়ে থাকে। সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো এখন একদম ক্লিয়ার হয়ে গিয়েছো। সো দেখো এস ব্লকভুক্ত মৌল এই 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপে যে সকল মৌল রয়েছে এবং ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। হিলিয়াম আমাদের 18 নম্বর গ্রুপে, কিন্তু সে এস ব্লকভুক্ত মৌল। এরপর আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের পি ব্লকভুক্ত মৌল কোথায়, এই যে এই জায়গাটাতে যে 6 ছক 36, 6 বলে যদি 6টা ছক্কা মারা হয় তাহলে কত রান হয়? 36 রান হয়। তাহলে রো এবং কলাম মিলে কি 6টা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। সো এই অংশটুকু হচ্ছে আমাদের 6 ছক 36 এবং এটাই হচ্ছে পি ব্লকভুক্ত মৌল। ডি ব্লকভুক্ত মৌল কোথায়? এই যে এই মহাশয়গুলো হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল, অর্থাৎ 3 থেকে শুরু করে 12 পর্যন্ত ডি ব্লকভুক্ত মৌল। 13 থেকে শুরু করে 17 পর্যন্ত এরা হচ্ছে 17 না, এক্স্যাক্টলি 18 হিলিয়াম বাদে, 13 থেকে শুরু করে 18 পর্যন্ত শুধু হিলিয়াম বাদে এরা প্রত্যেকেই পি ব্লকভুক্ত মৌল। আর এফ এখানে একটু ঝামেলা আছে, চলো একটু বুঝিয়ে দিই। এস ব্লকভুক্ত মৌল কয়টা? 14টা। তাহলে এখানে 7টা, 6 13টা, আর এই হিলিয়াম 14টা মিলে গেছে। পি ব্লকভুক্ত মৌল এস এর পরেই কিন্তু পি না, এস এর পরে ডি তারপর কিন্তু পি। সো পি ব্লকভুক্ত হচ্ছে এই 6 ছক 36টা। তাহলে এইটুকু শেষ, এইটুকু শেষ। এবার আসো ডি ব্লকভুক্ত মৌল। এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 40টা হওয়ার কথা, কিন্তু 41টা কেন? ব্যাপারটাও হইতেছে এই যে এখানে যে টিএইচটা দেখতে পাচ্ছ, এই টিএইচ এল এ এবং এসি এই 3জন হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল। তাদেরকে কিন্তু এফ ব্লকভুক্ত মৌল হওয়ার কথা ছিল, কিন্তু অ্যানালাইসিস করে দেখা গেছে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু ডি অরবিটালে প্রবেশ করেছে। তাহলে ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম এরা কিন্তু এফ ব্লকভুক্ত মৌল হওয়ার কথা ছিল, কিন্তু এফ ব্লকভুক্ত মৌল না, এরা ডি ব্লকভুক্ত মৌল। কোন 3টা ব্যতিক্রম? ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম। এটা কিন্তু এমসিকিউতে প্রায়ই আসতে দেখা যায় যে ডি ব্লকভুক্ত মৌলের সংখ্যা কত, কোন 3টি ব্যতিক্রম? ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই 3টি ব্যতিক্রম। এই 3টি আপাত দৃষ্টিতে মনে হয় এটা এফ ব্লকভুক্ত মৌল, কিন্তু না, বাস্তবে এটা কিন্তু ডি ব্লকভুক্ত মৌল। তাহলে ডি ব্লকভুক্ত মৌল এই 40টা এবং টিএইচ সহ, তাহলে টোটাল কয়টা? 41টা। এবার তাহলে এফ ব্লকভুক্ত মৌল তো 30টা হওয়ার কথা, এই 15 এই 15, মানে এখানে মূলত ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম তো হবে, তাহলে 15 15 30 হওয়ার কথা, কিন্তু 27 কেন? ওই যে 3জন বাদ পড়ে গেছে। কোন 3জন? ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই 3জন বাদ পড়ে গেছিল। ওই 3জন তো ডিতে চলে গেছিল, তাহলে টোটাল হলো 27। এবার চলো আমরা একটু যোগ করে দেখি। আমরা যোগ করে দেখি যে আমাদের এস ব্লকভুক্ত হচ্ছে 14, পি ব্লকভুক্ত হচ্ছে 36, ডি ব্লকভুক্ত 41 এবং এফ ব্লকভুক্ত 27। সো আমরা 118 পেয়ে যাব। 7 আর 1 8 আর 6 আর 4 10, তাহলে 18। সো আমরা 118টা মৌল পাবো। সো 1989 সালে আমাদের যে সর্বাধুনিক পর্যায় সারণী প্রবর্তিত হয়, সেই সর্বাধুনিক পর্যায় সারণীতে আমরা 118টা মৌল দেখতে পাই, যার সর্বশেষ মৌল হচ্ছে অর্গানিসন এবং প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। সর্বশেষ মৌল কিন্তু লরেনশিয়াম না, এদেরকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আমাদের সেই অর্গানিসন। সো আশা করি তোমরা এতটুকু ব্যাপার বুঝে নিয়েছো। সো আমরা পুরো পর্যায় সারণীটা অ্যানালাইসিস করে নিলাম। এবার আসো যে পুরো পর্যায় সারণীর উপরে
পুরো পর্যায় সারণীর উপরে বেসিক বেসিক প্লাস পুরো পর্যায় সারণীর হিস্টোরি। পর্যায় সারণীটা কিভাবে এসেছে সেই পর্যায় সারণীর বেসিক এবং হিস্টোরি আমাদের ক্যাপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা কি দেখেছো? ক্যাপশনে আমি 4টা লিঙ্ক যুক্ত করেছি, ক্যাপশনে টোটাল 4টা লিঙ্ক যুক্ত করেছি, তাই না? 4টা লিঙ্ক। দেখো প্রথম লিঙ্কেই কিন্তু অলরেডি বলে দেওয়া আছে যে আমাদের পর্যায় সারণীর বেসিক এবং ইতিহাস। পর্যায় সারণীর ইতিহাসে 5 জন বিজ্ঞানীর অবদান ছিল, বেসিক্যালি ল্যাভোইশিয়ে, ডোবে রাইনার, নিউল্যান্ড, এরপর মেন্ডেল এবং মোসলে সর্বশেষ, তাই না? এই যে 5 জন বিজ্ঞানীর অবদান কিভাবে কিভাবে ছিল সেটা আমরা 9-10-এ পড়াশোনা করে এসেছি, আরও একবার তো রিভাইজ করা প্রয়োজন। কোথায় চলে যাব? ক্যাপশনে দেওয়া লিঙ্কে। অলরেডি দেখো আমি তোমাদের জন্য অলরেডি কিন্তু লিঙ্কের ব্যবস্থা করে ফেলেছি। সো ক্যাপশনে যে ওইটাকে আমরা ক্লাস শেষে রিভাইজ করে নিব এবং নোট খাতায় কিন্তু তুলে ফেলতে হবে। ওকে, এবার আসো, যখন আমরা বেসিকটা শিখে ফেললাম এরপরে আমাদের সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমাদের বেসিক এবং হিস্টোরি শেখার পরে আমাদের কাজটা হচ্ছে যে পর্যায় সারণীতে এই যে 118টা মৌল, 118টা মৌল সম্পর্কে আমার তো জানতে ইচ্ছা করতেছে, তাই না? সো যখন জানতে ইচ্ছা করবে তখন আমি কি করব? যখন জানতে ইচ্ছা করবে তখন তার জন্য কিন্তু আরেকটা লিঙ্ক দেওয়া রয়েছে। অর্থাৎ তখন আমি যে কাজটা করব, তখন 1 থেকে 18টা গ্রুপের মৌল মুখস্থ করার জন্য প্রত্যেকটার জন্য এক একটা ছন্দ দেওয়া আছে। যেমন ও এসএসসিতে পড়ে লোভে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভারমোনিয়াম। হাই লিনাকে রুবি শেষে ফেলেছে। ওহ, বিরিয়ানির গন্ধ। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, সরিয়ে রাখো, না হলে তো ক্লাস নিতে পারছি না। কারণ ক্লাস নিতে নিতে গন্ধ আসলে আমি তো খাবার জন্য ক্ষুধার্ত হয়ে যাব। সো বিরিয়ানিগুলো সরিয়ে রাখো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক এভাবে সচিন, ইউনুস, লারা আক্রমণাত্মক। আমরা সচিনকে চিনি, সচিন টেন্ডুলকার, লারাকে চিনি আক্রমণাত্মক। টিনের জারে হাত রক্তাক্ত। ঠিক এভাবে আমরা 18টা গ্রুপের জন্য 18টা ছন্দের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা গ্রুপের মৌলগুলো মুখস্থ করার ছন্দটা আমরা ক্যাপশনে দিয়ে রেখেছি। শুধু তাই নয়, কিভাবে 1 থেকে 118টা মৌল 1 থেকে শুরু করে 118টা মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখা যায় তারও একটা টেকনিক তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো আমরা যে কাজটা করব, কেমিস্ট্রি কোনো মুখস্থ সাবজেক্ট নয়, কেমিস্ট্রি হচ্ছে বেসিক এবং কনসেপ্ট এর সমন্বয় তৈরি, ট্রিক্সের সমন্বয় তৈরি। আমি কোনো কিছুই মুখস্থ করতে দিব না তোমাদেরকে। এয়ার ফায়ার যতদিন তোমাদের সাথে রয়েছে কোনো কিছুই মুখস্থ করতে দিব না, শুধু ট্রিক্স দিয়ে, কনসেপ্ট দিয়ে তোমরা সব কিছু, কেমিস্ট্রি সব কিছু মাথায় রাখতে পারবা। এবং তার জন্যই আমি ভিডিও কিন্তু অলরেডি সাজেস্ট করেছি। সো এরপরে আমরা যেটা করব, 1 থেকে 118টা মৌল প্লাস পারমাণবিক সংখ্যা, এটার জন্য ক্যাপশনে কিন্তু সেকেন্ড লিঙ্ক দেওয়া রয়েছে। আরও একটা লিঙ্ক কিন্তু সেখানে দেওয়া রয়েছে, রাস্ট্রটা খুঁজে পাচ্ছি না। ওকে, আরও একটা লিঙ্ক কিন্তু সেখানে দেওয়া রয়েছে। সো সেই লিঙ্কটা কি? সেই লিঙ্কটা হচ্ছে, আমরা এরপরে যে লিঙ্কটাতে যাব সেটা হচ্ছে 1 থেকে 30 মৌলের পারমাণবিক ভর মনে রাখার টেকনিক। এটাও তোমাদের ওখানে দিয়ে দিয়েছি। আমাদের দেখো ক্যাপশনে লিঙ্ক অলরেডি কিন্তু দেওয়া আছে। 1 থেকে 30 মৌলের পারমাণবিক ভর মনে রাখার টেকনিক, এগুলো কিন্তু 9-10-এ পড়ে এসেছি, বিভিন্ন সময় তোমরা পড়েছো। শুধু রিভাইজ করার জন্য, যেহেতু আমাদের এই ক্লাসগুলো এসএসসি 21 এবং 22 ব্যাচের জন্য খুব ডেডিকেটেড ক্লাস, আমি ট্রাই করব তোমাদের জন্য 1 সেকেন্ড সময় নষ্ট না হয়, পুরো সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে আমি দিতে পারি, এবং তারই জন্য কিন্তু এটা আমি ব্যবস্থা করেছি। এরপরে আমরা পরবর্তী একটা ভিডিও সাজেস্ট করার আগে তোমাদের কিছুক্ষণ আমি পড়িয়ে নিব, তারপর আমি সেটা পড়াবো। সো এই 3টা টাস্ক হচ্ছে তোমাদের আজকের টাস্ক। আজ এটা পড়বা এবং নোট করে ফেলবা, আজই নোট করবা এই 3টা ভিডিও দেখে। আমি বেসিক পুরোটা বুঝিয়ে দিলাম এবং 3টা ভিডিও কিন্তু আমি ক্যাপশনে অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। সো ক্লাসটা কিন্তু তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, যেন এই টাস্কগুলো তুমি বাসায় বসে কমপ্লিট করে ফেলতে পারো। একটা টাস্ক তোমাদেরকে দিয়েছিলাম, সো এই মুহূর্তে একটু জানতে চাই যে তোমরা, আমি এই পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কোন কোন টপিক পড়াবো, সেই টপিকের যে পুরো 10টা চ্যাপ্টারের, কেমিস্ট্রি 10টা চ্যাপ্টারের এই লিঙ্কটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তাই না? এই লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম।
কে কে এই মুহূর্তে প্রায় ৩,৫০০ শিক্ষার্থী তোমরা এই মুহূর্তে ক্লাসটা করতেছো, কে কে তোমরা এটা ফটোকপি করে নিয়েছো বা এটা প্রিন্ট করে নিয়েছো? কারণ আমি বলেছিলাম যে পুরো আমি যা যা বলবো সেটা যদি তোমরা শুনো তাহলে কেমিস্ট্রি আর কোথাও পড়তে হবে না, সেটা এইচএসসি হোক বা অ্যাডমিশন হোক। সো শুধুমাত্র আমার ইনস্ট্রাকশন কিন্তু ফলো করতে হবে। সো যদি আমার ক্লাসগুলো আসলে তোমার কাছে ভালো মনে হয়ে থাকে, তোমার যদি মনে হয় যে এর ভাইয়ের ক্লাস করলে আমার কখনো আর কোথাও কিছু পড়তে হবে না, তাহলে অবশ্যই আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। সো কে কে এখনও বাকি আছে এটা প্রিন্ট করতে? যেমন দেখো এটার প্রয়োজনীয়তাটা আসলে কোথায়, দেখো টোটাল ৩৯টা টপিক আমরা এই চ্যাপ্টারের জন্য কভার করব। অলরেডি কি কি হয়েছে দেখো তো, পর্যায় সারণীর জন্ম আজ, বেসিক ১১৮টা মৌল সম্পর্কে বস হয়ে যাব, ১18টা মৌল সম্পর্কে বস হয়ে যাব, ১ থেকে ৩০ পারমাণবিক ভর মুখস্থ, পারমাণবিক ভর মুখস্থ, পর্যায় গ্রুপ নির্ণয় এখনই পড়াবো, সকল ব্লকের মৌল ধর্ম এখনই পড়াবো, একদম সিকুয়ালি কিন্তু আগাচ্ছি। তোমার সামনে যখন এইটা থাকবে একটা করে টপিক শেষ হয়ে যাবে, একটা করে টিক চিহ্ন দিবা, যে টপিকে সমস্যা থাকবে সেটা লাল কালি দিয়ে রাখবা, আবার রিভাইজ করতে হবে। সেই রিভাইজ কোথা থেকে করব? ভাইয়ার এই ক্লাসটা তো সেভ করা থাকবে, ইউটিউবে আপলোড করা থাকবে, সেখান থেকে দেখে নিব। সো যখন সাজানো গোছানো সিলেবাস আমার কাছে থাকতেছে এবং আমার কাছে ক্লাসও থাকতেছে, তখন তো আমার টাকা দিয়ে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই, বিভিন্ন টিচারের কাছে দৌড়ানোর তো কোনো প্রয়োজন নাই। এত সহজভাবে সাজিয়ে গুছিয়ে যখন তোমার কাছে আমি দিয়ে দিচ্ছি, হঠাৎ করে টপিকের সমস্যা, ও আচ্ছা এর ভাইয়ার ওই প্লেলিস্টের মধ্যে আছে, এই টপিকের সমস্যা ওই প্লেলিস্টের মধ্যে আছে, আচ্ছা আমি ক্লাসটা রিভাইজ করব, সবগুলো একবার দেখে নাও যে তোমার সিলেবাসে কী কী টপিক আছে, সবগুলো শেষ। সো আমার প্রিপারেশান শেষ। আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমার কী কী পড়তে বাকি আছে, অনেক সময় জানতেই পারি না এই চ্যাপ্টারে কী কী টপিকস আছে। সো তার জন্য এটা তোমাদেরকে আমি নিজে হাতে লিখে এটা তৈরি করে দিয়েছি। টোটাল কেমিস্ট্রি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর টোটাল ৩০০ টপিক আমাদের পড়তে হয়। সো এখানে সেই ৩০০ টপিকের নাম লেখা আছে। এর বাইরে এইচএসসিতে কখনোই প্রশ্ন আসে নাই, প্রশ্ন আসবেও না, এর বাইরে অ্যাডমিশনেও কখনো প্রশ্ন আসে নাই, অ্যাডমিশনেও কোনো প্রশ্ন আসবে না। সো এটা তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ যাদের পড়ার টেবিলে আছে শুধু তারাই জানো। সো আমি একটু কমেন্টে চলে যাব, একটু দেখতে চাই যে তোমরা কে কে এটা প্রিন্ট করে নিয়েছো, এবং যারা যারা প্রিন্ট করো নাই আমাদের বন্দি পাঠশালা পেজে গেলে তোমরা এটার পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা পোস্ট করা হয়েছে, এটা নিয়ে আর কোনো কথা নয়। আচ্ছা আজকে করবো ভাইয়া, ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? আচ্ছা হ্যাঁ আজকে করবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে ফেলবা। আমার কলেজ লাইফে রসায়ন 2 মাস পড়েছিলাম কিন্তু কিছুই বুঝিনি, ভাইয়ের ক্লাস করা শুরু করছি। আচ্ছা যাক, আমি আজকে খুব বেশি কমেন্ট নিব না, তোমাদেরকে যখনই কোনো টাস্ক দিব সেই টাস্কের উপরে শুধুমাত্র আমি কমেন্ট নিব। ওকে, আচ্ছা যাদের ওই লিঙ্কটা ওপেন করতে সমস্যা হয় তারা লিঙ্কটা কপি করবা, এরপর গুগল ব্রাউজারে চলে যাবা, ঠিক আছে? এরপর গুগল ব্রাউজারে চলে যেয়ে তারপর ওখান থেকে তোমরা কাজটা করতে পারবা। গুগল ব্রাউজারে চলে যাবো, অনেক সময় ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন হতে চায় না, সো সেক্ষেত্রে গুগলে চলে যাবা তোমরা। ওকে, আশা করি সেক্ষেত্রে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে আচ্ছা ওকে, সো আশা করি তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা ট্র্যাক থেকে বেটার। আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন করতে চাই, যেহেতু আজকের সকালটা যে কোনো সকালের থেকে একটু ভিন্ন, অর্থাৎ অন্যান্য দিন এই সময় আমি ঘুমিয়ে থাকি, কিন্তু এই সময় আমি কেমিস্ট্রি রিভাইজ করতেছি, যেই ধরনের ইনফরমেশন বা যেই ধরনের টপিক কখনো পড়ি নাই সে টপিকগুলো কিন্তু এখন লাইভে পড়তেছি। আজকের দিনটা অন্যভাবে শুরু হচ্ছে। আজকে 2 ঘন্টা পরে ফিল করে দেখবে তুমি কত কিছু পড়ে ফেলেছো, অলরেডি কিন্তু 6-7টা টপিক পড়ে ফেলেছো। সো যখন আস্তে আস্তে এইটার পুরো টপিক পড়া হয়ে যাবে তখন দেখবে অন্যরকম ভালো লাগা পড়তেছে, কারণ এটা তো আর কখনো কোনো টিচারের কাছে আর পড়তে হবে না। ঠিক এভাবে সাজিয়ে গুছিয়েই কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার আমি শেষ করবো এভাবে লাইভে দাঁড়িয়ে। সো কে কে আজকে ক্লাসে জয়েন করেছো সকালে নামাজ পড়ে, অর্থাৎ কে কে আজকে ফজরের নামাজটা পড়েছো সেটা আমি একটু জানতে চাই। অর্থাৎ আমি সকালে নামাজ পড়ে ক্লাসটা শুরু করেছি, তো আমি পুরো রাত জেগেছিলাম, আজকে সারা রাত জেগেছিলাম, তোমাদের ক্লাস কন্টেন্ট সাজিয়েছি, তোমাদের জন্য অপেক্ষা করেছি, কারণ প্রথম ক্লাসটা আমি ফুল এনার্জি নিয়ে নিতে চেয়েছি। সো এই ডেডিকেশনটা আমি দেখিয়েছি। সো কে কে আজকে ফজরের নামাজটা পড়েছো আমি একটু জানতে চাচ্ছি, কারণ আমি তোমাদের সকালে ওঠার অভ্যাসটা যেমন গড়ে দেওয়ার একটা দায়িত্ব নিয়েছি,
একই সাথে তোমাকে ফজরের নামাজটা মিস করো, সেটা আমি চাই না। ওকে, সো একটু কমেন্ট আমাকে জানিয়ে দিও। আর এর মাঝখানে যেহেতু আমরা 1-2 মিনিট একটু ব্রেক নিয়েছি, অবশ্যই তোমার যে বন্ধুরা একসাথে ক্লাস করার কথা ছিল তাদেরকে আরেকটু মেনশন করে ডেকে নিয়ে আসো, যেন সকলেই আমরা একসাথে ক্লাস করতে পারি। একটু কষ্ট করে তোমার বন্ধু যাদের একসাথে ক্লাস করার কথা ছিল তাদেরকে একটু মেনশন করে ডেকে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, আমরা পরবর্তী টপিকে চলে যাব। ভাই ক্লাস টপিক এবং শার্ট রেকর্ডেড ক্লাসের সাথে মিলে যাচ্ছে। আকাশ বলেছ আজকে ফজরের নামাজ মিস হয়নি। খাদিজাতুল কুবরা কেয়া বলেছ আলহামদুলিল্লাহ পড়ছি। আচ্ছা, তৌফিক দেওয়ার পর আদায় করেছি। আচ্ছা, যেহেতু তোমাদের এয়ার ভাইয়া তোমাদের জন্য এত ডেডিকেশন দেখাচ্ছে, একটু কষ্ট করে তোমাদের এয়ার ভাইয়ার জন্য দোয়া করো। কারণ আমি এই পেইড প্রোগ্রামটা হয়তো লঞ্চ করে, আমরা যদি পেইড আকারে লঞ্চ করতাম তাহলে হয়তো হাজার হাজার শিক্ষার্থী এখানে অ্যাডমিট হতো। কারণ এত সাজিয়ে গুছিয়ে আমরা যখন একটা কোর্স লঞ্চ করতেছি, এবং তোমরা প্রত্যেকে জানো আমি কতটা ডিটেলসভাবে পড়াতে পছন্দ করি। সো আমি কিন্তু সেই টাকাগুলো তোমাদের থেকে নিচ্ছি না। আমি চাই তোমরা এই টাকা যেহেতু দিতে হচ্ছে না, তার বিনিময়ে অন্তত এয়ার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, এবং এই যে ফ্রি ক্লাসের কথা সেটা তোমরা তোমার বন্ধুদেরকে ছড়িয়ে দিও। আশা করি এই ক্লাসগুলো করলে কেমিস্ট্রি আর কোথাও কিছুই পড়তে হবে না। তুমি দেখো, তুমি যেই টিচারের কাছেই পড়ো না কেন, পর্যায় সারণী এভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিবে না। তুমি যেই শিক্ষকের কাছেই পড়ো না কেন, এত ভেঙে ভেঙে বুঝিয়ে দিবে না বা দেয়নি। তুমি যেখানেই পড়ো না কেন, এই বেসিক প্লাস হিস্টোরি তোমাকে পড়াবে না, বলবেও আচ্ছা হিস্টোরি আবার পড়ানোর কি আছে। সো সেটাও দেখো আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমাকে 1 থেকে 118টা মৌল মুখস্থ করার জন্য, এত শর্ট টেকনিক এবং পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য এই টেকনিকগুলো তোমাকে শেখাবে না। এই টেকনিকগুলো শিখে কি উপকার হবে, কত জায়গায় উপকার হবে, সেটা তুমি যখন এই চ্যাপ্টার থেকে প্রশ্নপত্র যখন তুমি অ্যানালাইসিস করতে যাবো তখনই বুঝতে পারবা। হঠাৎ করে কোনো একটা পারমাণবিক সংখ্যা কতটা টেকনিকের মাধ্যমে বের করে যে কতটা তোমাকে হেল্পফুল বা তোমার জন্য কতটা হেল্পফুল হবে, সেটা তুমি তখনই বুঝতে পারবা। আমার যখন সমস্ত বেসিক জানা থাকবে তখন আমাকে তো কেউ আটকাতে পারবে না। এই জন্য কখনোই এই ধরনের চিন্তা করবা না যে এটা আমি পড়বো না, এটা তো সিলেবাসে না, এটা 9-10 টপিক, কিছুই বাদ দেওয়া যাবে না। ডিটেলসভাবে পড়ো, কোথায় কোন বেসিক লেগে যায় সেটা তুমি কখনোই জানতে পারবে না। যখন সব বেসিক তোমার মাথার মধ্যে থাকবে না, তখন পড়তে তোমার কাছে খুব বেশি মজা লাগবে। 1 থেকে 30 মোলের পারমাণবিক মনে রাখার টেকনিক তোমাকে টিচার এই এইচএসসি লেভেলে পড়াবে না তোমাকে। এরপর আমি যে ব্লকের ধর্মগুলো পড়াবো সেটা তোমাকে পড়াবে না কেউ। এরপর আমি যদি যে বেসিক জিনিসগুলোর কথা বলতেছি, এই সময় এসে কেউ তোমাকে পড়াবে না। সো এত বিস্তারিতভাবে কেউ আসলে পড়ায় না, পেইড প্রোগ্রামেও পড়ায় না। সো এয়ার ভাইয়া তোমাকে সেই জিনিসটা পড়ানোরই দায়িত্ব নিয়েছে। সো অবশ্যই আমাকে যে ইনস্ট্রাকশন দিই সেটা তোমরা ফলো করো। অবশ্যই অনেক অনেক বেস্ট কিছু হবে। আজকে থেকে যে যাত্রাটা শুরু হলো, আজকে থেকে যা যা জেনে তুমি কোর্সটা শুরু করলে, দেখো 2 মাস পরে তোমার মধ্যে কত ধরনের পরিবর্তন চলে আসে। সো আমরা এক্সট্রা কোনো ধরনের কথা বলবো না। ওকে, ঠিক আছে, এই লিঙ্কগুলো আমি ক্যাপশনে অলরেডি অ্যাড করে দিয়েছি। এরপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, আর কমেন্ট পড়বো না, সরি, কিছুক্ষণ সময় নষ্ট করে ফেললাম তোমাদের, অনেক গুরুত্বপূর্ণ সময়। সো এরপর আমরা যে পার্টটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে যে পর্যায় সারণীর ব্লকের মৌলগুলো, অর্থাৎ বিভিন্ন যে ব্লক রয়েছে, ব্লকের মৌলগুলো, ব্লকের যে মৌলগুলো রয়েছে সে মৌলগুলোর ধর্ম নিয়ে অ্যানালাইসিস করব। ব্লকের মৌলগুলোর ধর্ম নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তাহলে আমরা এখানে 4টা ব্লক দেখলাম। তোমরা কি একটা ব্যাপার খেয়াল করেছো? এস, পি, ডি, এফ, এভাবে তোমরা মনে রাখবা। অর্থাৎ আচ্ছা এখানে এস, ওইদিকে কোথায় জানি পি ছিল, মাঝে নাকি কোনায় নাকি নিচে ছিল, মনে করতে পারি না। সো আমার তো প্রেশার নেওয়ার কিছু না, আমি তো কোনো কিছু প্রেশার নেব না। এস, পি, ডি, এফ, অনেকটা ড্রাম বাজানোর মতো, তাই না? এস, পি, ডি, এফ, এস, পি, ডি, এফ, এভাবে আমরা মনে রাখবো। এস, পি, ডি, এফ, এই কর্নায় মাঝখানে নিচে, এই কর্নারে মাঝখানে নিচে। সো আমরা এভাবে মনে রাখবো যাতে কখনো প্রেশার মনে না হয়। 14, 36, 41, 27, 14, 36, 41, 27, আর কি কখনো ভুল হবে? সো এভাবে পড়তে হবে। আমি নিজেই যখন একাডেমিক স্টাডি করতাম তখন কিন্তু আমার এই সংখ্যাগুলো ভুল হয়ে যেত। অথচ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, বোর্ড এক্সাম বলো, সব জায়গায় খুব রেগুলার প্রশ্ন। এস 1 নম্বর 2 নম্বর গ্রুপ, পি 13 থেকে 18 নম্বর গ্রুপ, ডি 3 থেকে 12 নম্বর গ্রুপ, এফ 3 নম্বর, শুধু 3 নম্বর গ্রুপ। সো এস, পি, ডি, এফ
14, 36, 41, 27, 1, 2, 13 থেকে 18, 3 থেকে 12, 3 নাম্বার গ্রুপ কিন্তু সেপারেশন হয়ে গেছে কেন? 3 এই যে হঠাৎ করে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড, আমি যদি বলি ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড কত নাম্বার গ্রুপে, সেটা অ্যান্সার হবে 3। দেখো কতগুলো এমসিকিউ তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাচ্ছে এখানে। এই এমসিকিউগুলো প্রতি বছর আসে, এগুলোই তোমরা ভুল করো। এই এমসিকিউগুলোই আসে, তোমরা এগুলোই ভুল করো। সো আশা করি এগুলো থেকে তোমাদের আর কোনো এমসিকিউ ভুল হবে না। পর্যায় কি? পর্যায়ের স্পেশাল নেম কি কি আছে, গ্রুপ কি, গ্রুপের স্পেশাল নেম কি কি আছে, এবং আমরা যে ব্লকগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছি সেই ব্লকগুলোর মৌল কতগুলো, SPDF। বাসায় একটু প্র্যাকটিস করো। এভাবে কেউ যদি তোমাদেরকে একটু পাগলও বলে, তাহলে একটা জিনিস তোমাদের মুখস্থ হয়ে গেল, SPDF, মনে মনে এরকম করবা, 2-3 বার করো, কোনো অসুবিধা নাই। একবার তুমি কষ্ট করো, দ্বিতীয়বার তো আর কোনো কষ্ট করতে হচ্ছে না, তখন তুমি অটোমেটিক হয়ে যাচ্ছে, শেষ। সো আমি কিন্তু যখন পড়াশোনা করতাম, আমি কিন্তু খুব অল্প পড়াশোনা করতাম, কিন্তু খুব টেকনিক্যালি পড়াশোনা করার চেষ্টা করতাম। সো এই জন্য আমি, আল্লাহ হয়তো আমাকে এই গুণটা দিয়েছে যে আমার স্মৃতিশক্তি খুবই প্রখর। আমি যে কোনো কিছু হয়তো 5-6 বছর আগে করেছি, সেটা খুব ইনস্ট্যান্টলি মনে করে ফেলতে পারি। সো যাই হোক, তোমাকে টেকনিক্যালি পড়তে হবে, গাধার মতো মুখস্থ করা যাবে না। সো এরপরে আসো যে আমরা এই ব্লকগুলো নিয়ে আরেকটু অ্যানালাইসিস করব। কিভাবে? আমরা কয়েকটা ব্লক নিয়ে একটু অ্যানালাইসিস করি। যেমন এস ব্লকের মৌল কয়টা? 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপের, এবং এখানে মৌল হচ্ছে 14টা। এখন এস ব্লকের ইলেকট্রন বিন্যাস দেখে খুব সহজে চিনে ফেলার একটা ওয়ে আছে। কীরকম? দেখো, আমরা যদি দেখি NSX এরকম একটা স্ট্রাকচার দেখি, তাহলে সেটা এস ব্লকভুক্ত মৌল। N অজানা, X অজানা, তাই না? N অজানা, X অজানা, তাহলে N সমান কত? N সমান 1 থেকে 7, যে কোনো কিছু হইলেই সেটা এস ব্লকভুক্ত মৌল। আর X এর মান কত হলে? X এর মান 1 থেকে 2 হলে সেটা এস ব্লকভুক্ত মৌল। যেমন দেখো 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, X এর মান, s অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। সো এভাবে দেখে আমরা NSX এই ফরমেশন যদি আমরা দেখি, তাহলে সেটা এস ব্লকভুক্ত মৌল। অনেক সময় কিন্তু এমসিকিউতে আসে এস ব্লকভুক্ত মৌল চেনার উপায় কোনটি, বা এস ব্লকভুক্ত মৌলের সর্বশেষ শক্তি স্তরটার কাঠামো দেখতে কীরকম। চল আমরা পি ব্লকে যাই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো আমরা পি ব্লকে যাচ্ছি। পি ব্লকে আমরা দেখতে পাই পি ব্লক হচ্ছে 13 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত, তাই না? এবং এখানে মৌল আছে টোটাল 636। পাওয়ার প্লের সময় 6 বলে 6টা ছক্কা মারবো, পিতে পাওয়ার প্লে 6 বলে 6টা ছক্কা মারবো। যেহেতু এটা একটা আমার পাওয়ার প্লে প্রোগ্রাম, সো সেখানে 6 বলে 6টা ছক্কা মারলে 36 হয়ে যায়। সো এখন দেখো যে এখানে আমরা কি মাথায় রাখতে পারি, দেখো একটু খেয়াল করে, যে আমার এখানে এদের সাধারণ সংকেতটা হচ্ছে কি দেখে আমরা চিনব, সেটা হচ্ছে NS2NPX। আমরা কিন্তু পিকে একা একা কখনো দেখি না, পি কিন্তু এস এর সাথেই থাকে। তাহলে খেয়াল করে দেখো যে এখানে আমাদের এন এর মান কত হতে পারে। আচ্ছা দেখো তো 1s 1p হয়, 1 এর তো পি নাই, পি কতর আছে? 2 এর আছে, তাহলে এন এর মান 2 থেকে 7 পর্যন্ত হতে পারে। কারণ আমরা দেখছি 3s2 3p5, 3s2 3p5, 3 পি এর সাথে যে সংখ্যাটা থাকবে, সহগটা থাকবে, এন এর সাথে কিন্তু সেই সংখ্যাটাই থাকবে। 2s2 2p4, 2s2 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 2p, এই দুটোর সংখ্যাই কি সেম না? ওকে, এবার হচ্ছে এক্স এর মান কত হবে? 1 থেকে পি অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। এই মাথার উপরে এক্স। আমি জাস্ট এভাবে তোমাদেরকে ফরমেশনটা বোঝানোর চেষ্টা করতেছি, যে এই ফরমেশন দেখলে সেটা পি ব্লকের অন্তর্ভুক্ত হবে। এরপর আমরা যদি ডিতে চলে যাই, ডি অরবিটাল দেখে চিনবো আমরা, বা ডি অরবিটাল কত থেকে কত আমরা দেখব হচ্ছে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, এবং এখানে টোটাল মৌল আছে 41টা। আমরা যদি বলি এটার ফরমেশন কীরকম, n-1 dxns2। সো এখানে n-1 dx ব্যাপারটা একটু চিন্তা করে দেখো তো, আমরা আয়রনের ক্ষেত্রে কি দেখি, 3d6 4x2, 3d4s, তাহলে এস এর সামনে সংখ্যা যত, ডির সামনে সংখ্যা কি 1 কম না? n-1। সো দেখো এখানে আমার n এর মান কত হবে, কত থেকে ডি শুরু? 1 এর ডি আছে নাই, 2 এর ডি আছে নাই, 3 এর ডি আছে আছে। এখন এখানে যদি 3 হতে হয় তাহলে n এর মান কত হলে 3 হবে বলো তো? 4 - 1 = 3। তাহলে আমরা দেখতে পাই n এর মান 4 থেকে 7 পর্যন্ত হতে পারে। এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং টার্ম তোমাদেরকে পড়াচ্ছি, যেটা আমাদের খুব বেসিক একটা টার্ম, যে টার্মটা মনে রাখলে আমাদের কাছে কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায়। ওকে, আচ্ছা
এখন দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, এই টার্মগুলো তোমাদেরকে কেউ পড়ায় না, অথচ এই চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে। 4 থেকে 7। এবার আমরা যদি বলি এক্স এর মান কত হবে, ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে এখন ক্লিয়ার। আমরা যদি এখানে 4 বসাই তাহলে 3d 4s, দেখছো এখানে যত ডি এর আগে মান কিন্তু 1 কম। সো এটা কিন্তু সর্বশেষ শক্তি স্তরের স্ট্রাকচার। এবার আসো আমরা যখন এফ অরবিটালে চলে যাব তখন আমাদের এখানে কত নাম্বার, গ্রুপ নাম্বার হচ্ছে 3, শুধুমাত্র 3এই এফ অরবিটাল অবস্থিত বা এফ ব্লকভুক্ত মৌল অবস্থিত, এবং এখানে মৌল আছে টোটাল 27টা। আমরা দেখে চিনব কিভাবে, আমাদের দেখে চেনার উপায় হচ্ছে n-2 fx n-1 d 012 ns2। সো এটাই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। দেখো এফ এর ক্ষেত্রে একটু কমপ্লেক্স, এফ নিয়ে আমাদের খুব বেশি কাজ করতে হয় না, তারপর এটা শিখে রাখো যদি কোথাও কাজে লেগে যায়। আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেখেছি, সেখানে কিন্তু সাস্টের স্টাইলে প্রশ্ন হয়েছে। সো এগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। যেহেতু আমি বলেছি এইচএসসি এবং অ্যাডমিশন যেখানে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, এই আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামের ক্লাসগুলো করলে সব কিছু পারবা। সো সেটা তো আমি শিখিয়ে দিচ্ছি। ওকে, এখন চিন্তা করে দেখো যে এফ কত নাম্বার অরবিটাল থেকে শুরু, অর্থাৎ এফটা শুরু হয় কত নাম্বার থেকে। 1 এর এফ আছে নাই, 2 এর এফ আছে নাই, 3 এর এফ আছে নাই, 4 এর এফ আছে, 4 এফ হ্যাঁ সম্ভব। তাহলে এখানে 4 হতে গেলে এন এর মান কত বসাতে হবে, কত -2 করলে 4 হয়, 6 - 2 করলে, তাহলে এন এর মান কত হবে, এন এর মান 6, আর এরপর এক শুধু 7ই আছে। আর এক্স এর মান কত হবে, এফ অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 14টা ইলেকট্রন থাকতে পারে। এই তো, তাহলে আমরা যেটা দেখবো যে আমাদের 4f 5d 6s এভাবে। শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, শেষ। সো এভাবে আমরা আহ্বায়ক নীতি নিয়ে অ্যানালাইসিস করবো। এই ব্যাপারগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে এসপিডিএফ ব্লকভুক্ত বলো খুব ইজিলি তুমি কিন্তু একদম চেক আপ করে ফেলতে পারবা। এরপরে যে ব্যাপারটা চলে আসতেছে, ধর্মগুলো আমরা কীভাবে মনে রাখবো, আর কি কি ধর্মই বা আমাকে মনে রাখতে হবে, কি কি ধর্ম আমাকে মনে রাখতে হবে। সে ধর্মগুলো যদি তোমাদেরকে বলি কি কি ধর্ম মনে রাখতে হবে, যেমন ধরো এটা কি ধাতু কিনা, এটা কি বন্ধন, কোন বন্ধন তৈরি করে, এটা তড়িৎ পরিবহন করে কিনা, এটার আয়োনাইজেশন এনার্জি অর্থাৎ আয়নীকরণ শক্তি বেশি নাকি কম, এটা জারণ ক্ষমতা বেশি নাকি কম, এটার বিজারণ ক্ষমতা বেশি নাকি কম, এরপর ধরো এটা একাধিক যোজ্যতা দেখায় কিনা, এটা পানিতে দ্রবীভূত হয় কিনা, এরপর ধরো এটার সক্রিয়তা কেমন, এরপর ধরো এটা কি কি ধরনের বিক্রিয়া দেখায়। সো এই যে দেখো যে টার্মগুলো আমি লিখতেছি, যে টার্মগুলো আমি তোমাদেরকে এখানে লিখতেছি, এগুলো এস ব্লকের জন্য কি, পি ব্লকের জন্য, যেমন ধরো আরও কিছু টার্ম আছে, যেমন চুম্বক ধর্ম, তারপর 12 রঙিন যৌগ গঠন করে কিনা। এই যে টার্মগুলো এখানে আমি লিখতেছি, খেয়াল করে দেখো যতগুলো টার্ম আমি এখানে লিখতেছি প্রত্যেকটা টার্ম এস পি ডি এফ এগুলোর ভিত্তিতে আমাদের মুখস্থ করতে হবে। কতগুলো, 50টা বৈশিষ্ট্য লাগবে। এই 50টা বৈশিষ্ট্য বিভিন্ন সময় এমসিকিউতে রিটেন টেস্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এগুলো সাজিয়ে গুছিয়ে তো বইতে দেওয়া নাই, তাহলে আমি কীভাবে মুখস্থ করবো। যেমন আমি যদি বলি এস ব্লকের মৌলগুলো কি ধাতু, হ্যাঁ ধাতু। পি ব্লকের মৌলগুলো সব কি ধাতু, দেখো তো এরা কি ধাতু, হ্যাঁ ধাতু অধাতু উভয়ই। এস ব্লকের মৌলসমূহ কোন ধরনের বন্ধন গঠন করে, ধাতু তো আয়নিক বন্ধন গঠন করে, ধাতব বন্ধন গঠন করে। পি ব্লকের মৌলসমূহ সমযোজী বন্ধন গঠন করে, আয়নিক বন্ধন গঠন করে। তাহলে এই ব্যাপারগুলো তো আমাদের জানতে হবে, এই ব্যাপারগুলো কি আমাদের জানতে হবে না? তাহলে পার্থক্য আকারে যদি আমি পড়তে পারি বৈশিষ্ট্য, কিন্তু পার্থক্য আকারে যখন পড়তে পারবো তখন এই ব্যাপারগুলো কি আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে না? বৈশিষ্ট্য মুখস্থ হয়ে যাবে, পার্থক্য আকারে মনেও রাখতে পারবো। এতক্ষণ আমরা যে কনসেপ্টগুলো ক্লিয়ার হলাম সেটার পূর্ণতা পাবে এই টপিকগুলো যখন আমি শিখবো। একটু কঠিন মনে হচ্ছে তাই না? হঠাৎ করে এসে চ্যাপ্টারটা কঠিন লাগা শুরু হয়ে গেল। এই টপিকটা কেউ পড়ায় না। কোথা থেকে পাবো? ক্যাপশনে চলে যাও, লিঙ্ক দেওয়া রয়েছে, 4 নাম্বার লিঙ্ক, ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখো এসপিডিএফ মৌলের বৈশিষ্ট্য ধর্মাবলী। দেখো এখানে আমি কিন্তু এই 12টা কনসেপ্টের ভিত্তিতে এসপিডিএফ সবগুলো ব্লকের মৌলের আমি কিন্তু বৈশিষ্ট্য ওখানে পড়িয়ে দিয়েছি, এবং খুবই সহজভাবে যেন তোমাদের মনে থাকে। এসপিডিএফ রিলেটেড আর কোনো ধরনের প্রবলেম তোমাদের থাকবে না। এই টপিক কেউই পড়ায় না, আমি কিন্তু পড়িয়ে দিলাম।
সো দেখো আমাদের আরও একটা টপিক কিন্তু শেষ হয়ে গেল, SPDF মৌলের বৈশিষ্ট্যসমূহ। এটাও নোট খাতায় লিখতে হবে, নোট খাতা করে নিতে হবে, টপিক বাদ দেওয়া যাবে না। এইচএসসিতে হোক, অ্যাডমিশনে হোক, কোথাও না কোথাও কাজে লেগেই যাবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হোক অথবা MCQতে আমাদের যেই 1, 2, 2, 3 এই টাইপের যে প্রশ্নগুলো হয় সেখানেও কিন্তু লেগে যেতে পারে। সো আশা করি এখন থেকে এই জিনিসগুলো তোমাদের আর ভুল হবে না। একদম পার্থক্য আকারে নিজে হাতে লিখে সেই স্লাইডের উপরে আমি কিন্তু ক্লাস নিয়েছি। আমি এই টপিকটা দেখো আমি 4 নাম্বার লিঙ্কে যুক্ত করে দিয়েছি। তোমাকে দেখেছো যে ক্লাসটা কতটা সাজানো গোছানোভাবে, কতটা প্ল্যানিং ওয়েতে কিন্তু আমি ক্লাসটা নিতে এসেছি। যে লিঙ্কগুলো প্রয়োজন সেই লিঙ্কগুলো কিন্তু আমি অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি। সো লাইভটা শেয়ার করে দিও, তোমার টাইম লাইনে শেয়ার করে রেখো এবং অবশ্যই এই টপিকটা রিভাইজ করে নিবা। আজকে ক্লাস শেষে যখন নোট খাতা সাবমিট করবা এটা কিন্তু অবশ্যই সেখানে জমা দিবা। সো টপিকটা শেষ। কেমিস্ট্রি বই না দিলেও হতো। হ্যাঁ, তোমার কাছে দুটো জিনিস যখন থাকবে, এই পিডিএফটা থাকবে, কতগুলো টপিক, 300টা টপিক পড়তে হবে, 300টা টপিক, এটা থাকবে তোমার পড়ার টেবিলে। যে লেকচারগুলো আমি পড়াচ্ছি সেটা তোমার মোবাইলের মধ্যে থাকবে, আর যা পড়াচ্ছি সেটা তোমার নোট খাতায় থাকবে। কোনো বই না পড়লেও কোনো অসুবিধা নাই, কোনো রাইটারের বই পড়ো না, কোনো অসুবিধা নাই। ইভেন আমি যত ধরনের ইনফরমেশন পড়াচ্ছি এভাবে সাজিয়ে গুছিয়ে হয়তো পড়তে গেলে অনেকগুলো রাইটারের বই তোমাকে কম্বাইন করতে হবে। সো বই না পড়লে কোনো অসুবিধা নাই। কেমিস্ট্রিতে 100% মার্কস তো কমন পাবাই, প্রতিটা শব্দ কমন থাকবে, কারণ আমি তো কিছু বাদ দিচ্ছি না আর বাদ দিবও না, কোনো কিছু বাদ দিব না। যারা গুণগত রসায়ন চ্যাপ্টারে অলরেডি আমার ক্লাস করেছো, 18 ঘন্টার ক্লাস করেছো, সেখানেই দেখো যে হয়তো বইয়েই অত ইনফরমেশন নাই যত ইনফরমেশন আমি পড়াইছি। সো আশা করি এই পুরো পাওয়ার প্লে প্রোগ্রামে অর্থাৎ 30 ডেজ কেমিস্ট্রি পাওয়ার প্লে প্রোগ্রামেও আমি ঠিক একইভাবে সব কিছু বিস্তারিতভাবে পড়াবো। সো আমরা অনেকগুলো টপিক পড়ে ফেললাম। ক্লাস কেমন লাগতেছে কমেন্ট বক্সে একটু জানিয়ে ফেলো যে ক্লাস করতে কেমন লাগতেছে। যদিও আমার একটু টায়ার্ড লাগতেছে, আসলে সারা রাত না ঘুমিয়ে ক্লাস নিচ্ছি, টায়ার্ড লাগতেছে, কিন্তু তোমাদের জন্য এতটুকু ডেডিকেশন দেখাতে আমার আসলে বাধা নাই। কারণ এতদিন আমি অনলাইনে পড়াচ্ছি, আমার হঠাৎ করে মনে হয়েছে যে যারা টাকার অভাবে পড়তে পারতেছে না বা প্রত্যন্ত অঞ্চলে যে সকল শিক্ষার্থী মানে তাদের টাকার অভাবে এত কোর্স করতে পারতেছে না অথবা কোর্স করেছে কিন্তু পড়াটা গুছিয়ে হয়নি, সাজিয়ে হয়নি, ঠিক তাদের জন্য আমার মনে হয়েছে যে আমি এতদিন অনলাইনে পড়াচ্ছি, এত ব্যাচ রান করেছি, সো ফ্রিতে আমার শিক্ষার্থীদের জন্য কিছু করি, যেটা এরপর ব্যাচ ওয়াইজ যত ব্যাচ এরপর আসুক না কেন এইচএসসিতে, তারা যেন আমার এই প্লেলিস্ট দেখে এইচএসসি প্রস্তুতি নিতে পারে, অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারে। সো ক্লাস কেমন লাগতেছে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। আমরা পরবর্তী টপিকে চলে যাব। এত সুন্দর পর্যায় সারণীটা মুছতে ইচ্ছা করতেছে না। আমরা তোমরা খাতাও এত মনোযোগ দিয়ে পর্যায় সারণী আঁকাও না, তত সুন্দর করে আমি বোর্ডে পর্যায় সারণীটা আঁকছি এবং পর্যায় সারণী আঁকছি আজকে হয়তো রাত 4টা 4:30টার দিকে পর্যায় সারণীটা আঁকছি। ওকে, সো একটা টপিক শেষ হলে আমি 30 সেকেন্ড একটু ব্রেক নেই। হ্যাঁ ভাইয়া, আপনার সমস্যা হলে ক্লাস স্টপ দিয়ে দেন, আপনি সিক হয়ে গেলে আমরা কই পাবো? না, কোনো অসুবিধা নাই, তোমরা দোয়া করো, তোমরা দোয়া করলে আমি সুস্থ থাকবো। আমি আঁকাই নিছি, আজকে 1 ঘন্টা মিস হয়ে গেল, আর কখনো হবে না। তুলি চক্রবর্তী তোমাকে দেখছো, কেউ মেনশন দেয়নি। আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম প্রত্যেকটা বন্ধুকে শুধু মেনশন না, একটু কল করে ডেকে নিয়ে আসো, তাহলে প্রত্যেকে কিন্তু ক্লাসটা করতে পারবে। এত গুরুত্বপূর্ণ ক্লাস সকল বন্ধুদেরকে নিয়ে করবা না, এটা তো হয় না। আর প্রতিদিনই হয়তো ক্লাসে নতুন নতুন শিক্ষার্থী জয়েন করবে। তোমরা আজকে যারা কলেজে যাবা, তোমাদের একটা কাজ দেই, প্লিজ কইরো। আমি যেহেতু এত ডেডিকেশন দেখাচ্ছি, প্লিজ যা বলি সেটা কইরো। আজকে যারা কলেজে যাবা, কলেজে যে অবশ্যই আমাদের এই 30 ডেজ কেমিস্ট্রি পাওয়ার প্লে প্রোগ্রাম টোটালি ফ্রিতে, এই প্রোগ্রামের কথাটা অবশ্যই জানিও যে এআর ভাইয়া, আমার কথা বলতে হবে না, আমার কোনো প্রমোশনের প্রয়োজন নাই, বললো যে একটা জায়গায় ফ্রিতে ক্লাস হচ্ছে, খুব সুন্দর ক্লাস হচ্ছে, তোর ফুল কেমিস্ট্রি সব কিছু শেষ হয়ে যাবে, আর এত বেশি সময় নষ্ট করতে হবে না। মাত্র 30 দিনে প্রতিদিন 2 ঘন্টা থেকে 3 ঘন্টা করে সময় দিস, তাহলে কেমিস্ট্রি পুরো রিভাইজ দেওয়ার দায়িত্ব ভাইয়ার, প্রশ্ন কমন পাওয়ার দায়িত্ব ভাইয়ার, রেডি করে দেওয়ার দায়িত্ব ভাইয়ার। কারণ আজকে যে টপিকের ক্লাস হচ্ছে, যেখানে যে শেষ হবে ক্লাস, সেই টপিকের উপর আগামীকাল কিন্তু পরীক্ষা হবে সন্ধ্যা 7টায়। সো বুঝতেই পারতেছো, আবার মেরিট লিস্ট প্রকাশ করব। সো বুঝতেই পারতেছো যে আমাদের কত কিছু গোছানো হয়েতে আসলে আমি এখানে তোমাদেরকে গাইড করবো, যেটা একটা পেইড প্রোগ্রামও হয়তো হয় না এভাবে। সো একটু বইলো যে প্রতিদিন 2-3 ঘন্টা সময় এআর ভাইয়াকে দিস, অন্য যাই করিস কোনো অসুবিধা নাই, তাহলে দেখবি সব কিছু শেষ হয়ে যাবে। কলেজে যারা যাবা, তোমার কলেজের সকল শিক্ষার্থীকে জানিও যে আগামীকাল সকাল 6টার ক্লাসে যেন তারা জয়েন করে। অসাধারণ লাগছে, কলেজের ফ্রেন্ড আমাকে এসে আপনার ক্লাসের কথা বলে। কালকে থেকে ইনশাল্লাহ হবে না ভাই, শাহরিয়ার জুবায়ের, এখন থেকে কন্টিনিউ করতে থাকো।
অনেক ভালো লাগতেছে ভাইয়া, অনেক অনেক ভালো লাগছে ভাইয়া, সুস্থতা দান করুক। আচ্ছা, হ্যাঁ, এই উদ্যোগ নেওয়ার পেছনে আমার আসলে অবশ্যই অনেক ডেডিকেশনের ব্যাপার ছিল, যে এত বড় সৎ সাহস দেখানো। আমার মনে হয় কেউ দেখিয়েছে কিনা যে পুরো কেমিস্ট্রি, অনেক বড় একটা সাবজেক্ট তো কেমিস্ট্রি। হ্যাঁ, কেমিস্ট্রি হয়তো অনেকে পড়ানোর সাহস দেখিয়েছে, কিন্তু ফুল সিলেবাস হয়তো দেখায়নি। আর এতটা বিস্তারিতভাবে এই টপিকগুলো প্রত্যেকটা বাদ দিয়ে দিতে পারতাম। আমি কোথা থেকে পড়ানো শুরু করতে পারতাম বলো তো? আমি পর্যায়ভিত্তিক ধর্ম থেকে পড়ানো শুরু করতে পারতাম। পর্যায়ভিত্তিক ধর্ম চ্যাপ্টারটার নাম, সেখান থেকে শুরু করতে পারতাম। আয়নীকরণ শক্তি, আকার, তড়িৎ ঋণাত্মকতা থেকে শুরু করতে পারতাম। কিন্তু কোথা থেকে শুরু করলাম? পর্যায় সারণীর একদম বেসিক থেকে, 9-10-এর বেসিক থেকে। সো এখান থেকে অন্তত পড়িয়ে প্রত্যেকটা টপিকে, যেখানে সিলেবাস দেখালাম 300টা টপিক পড়ানোর সৎসাহস হয়তো কেউ দেখাবে কিনা আমার জানা নাই। এতটা সাজিয়ে গুছিয়ে প্রথম দিন তোমাদেরকে বলেছি এটা প্রিন্ট করতে হবে। যারা যারা এখনো প্রিন্ট করো নাই, আজকেই কলেজ থেকে ব্যাক করার সময় এটা প্রিন্ট করে নিয়ে তারপর বাসায় আসবা, এবং বন্দি পাঠশালা গ্রুপে পোস্ট দিয়ে জানাবা যে যেভাবে প্রিন্ট করেছি। যে বন্ধুটা করে নাই, তোমরা যে কাজটা করবা, যে বন্ধুটা প্রিন্টের দোকানে যাবা, একসাথে 10টা প্রিন্ট করবা, একবারে দামাদামি করে নিবা যে আমি এতগুলো করতেছি, তাহলে আমাকে কম টাকা নিতে হবে। তাহলে টাকা সেভ হইলো, ওই বন্ধুগুলোকে দিয়ে দিবা। কয় টাকাই বা খরচ হবে? যেহেতু আমাকে কোনো টাকা দিতে হচ্ছে না, এতটুকু টাকা প্লিজ একটু খরচ করো। তোমার পোর্টেবল এটা থাকলে অ্যাডমিশন পর্যন্ত এই টপিকের বাইরে কোনো কিছু তো পড়তে হচ্ছে না। আমরা বইয়ের কন্টেন্ট দেখে পাগল হয়ে যাই, সূচিপত্র দেখলে পাগল হয়ে যায়, কোন টপিক পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এই টপিকের নামটা কি বুঝতে পারতেছি না। সেইখান থেকেই তো এটা করা। 4-5টা রাইটারের বই অ্যানালাইসিস করে 6-7 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করে এখানে এটা তৈরি করা। সো যখন এত সাজিয়ে গুছিয়ে কোনো কিছু তোমাদেরকে দিচ্ছি, সেটা একসেপ্ট করতে অসুবিধা কোথায়? না হয় 50-100 টাকা খরচ হবে। তোমার প্রত্যেকটা বন্ধুকে, তোমার যত ক্লোজ ফ্রেন্ড আছে তাদের সবার কপিটা তুমি করবা, করে তাদেরকে দিয়ে দিবা। আজকের মধ্যে যেন এই মুহূর্তে যে 3500 শিক্ষার্থী তোমরা রয়েছে, প্রত্যেকের যেন এটা আমি দেখতে পাই। আর পিডিএফ আমি বন্দি পাঠশালা পেজে ওপেন করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেকক্ষণ মনে হয় কমেন্ট পড়ে ফেললাম। আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এরপরে আমরা যে টপিকটা পড়বো, ঠিক আছে, সবাই মনোযোগ দিতে থাকো, এবং তোমার যে বন্ধুটা মনে হচ্ছে যে ক্লাসে জয়েন করতে পারে নাই, তাকে অবশ্যই ক্লাসে ডেকে নিয়ে আসো। এভাবে সাজিয়ে গুছিয়ে পুরো কেমিস্ট্রিটা শেষ করব। এরপর আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে, প্রত্যেকে কিন্তু নোট খাতার সাথে সাথে তুলে নিবা। পরীক্ষার আগের দিন কিন্তু ভিডিও না, পরীক্ষার আগের দিন নোট খাতা রিভাইজ করে পরীক্ষার হলে যেতে হবে। ইলেকট্রন বিন্যাস থেকে এখানে আমরা পুলিশের গর্তে পড়ে যাওয়া একটা থিওরি পড়বো, এবং যেখান থেকে এটা মনে রাখবো, পুলিশ এসপি গর্তে পড়ে গেছে, সেই থিওরি শিখবো আমরা। ওকে, ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয়। ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয়। আমাদের এই প্রশ্নটা এইচএসসিতে প্রতি বছর আসতে দেখা যায়, অ্যাডমিশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছর আসতে দেখা যায়। আমরা অনেক সময় হঠাৎ করে তাড়াহুড়া করতে যেয়ে ভুল করে ফেলি। সো আজকে আরও একবার কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলবো, এবং এটা ক্লিয়ার করতে করতে দেখব যে কিভাবে এসপি, পুলিশের এসপি পুলিশ, ও যেতে যেতে গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের মধ্যে যখন পড়ে যায় তখন অনেকবার ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। সেই থিওরিটা তোমাদেরকে শেখাবো। তো এটার জন্য আমরা প্রথমে পর্যায়টা শিখি। চলো, পর্যায় কিভাবে নির্ণয় করতে হয়। পর্যায় নির্ণয় করার কনসেপ্টটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের, আচ্ছা এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। সর্বশেষ শক্তি স্তরের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সর্বশেষ শক্তি স্তরের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বের করতে পারি যে আমাদের পর্যায় নাম্বার কত, সর্বশেষ শক্তি স্তরের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন আসো, আমরা যদি একটু প্র্যাকটিসে চলে যাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু সেই অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। সো আমরা একটু প্র্যাকটিসে চলে যাচ্ছি। ওকে, সো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। ধরো যে আমাদের প্রশ্নটা হচ্ছে সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, এটা আমরা দেখব। এরপর আয়রন দেখব 1s2 2s2 2p6 3s2 3p6 4s2
3d6। ওকে, সো এই দুটো দেখলে আমাদের হয়ে যাবে। এটা আমাদের সর্বশেষ শক্তিস্তর প্রথমে কাউন্ট করতে হবে। আমরা চলো সর্বশেষ শক্তিস্তরটা কাউন্ট করে ফেলি। এটা সর্বশেষ শক্তিস্তর। আয়রনের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তর কোনটা? আমাদের কাছে মনে হবে 4s সর্বশেষ শক্তিস্তর, কিন্তু না, কিছুক্ষণ আগে কিন্তু সর্বশেষ শক্তিস্তর কিভাবে বের করতে হয় সেটা কিন্তু দেখে আসছি। কিভাবে? nsx, এটা s অরবিটালের ক্ষেত্রে আমরা দেখব ns2npx, মনে পড়ে? এরপর আমরা দেখছিলাম n-1 dx ns2, এটা কিন্তু সর্বশেষ শক্তিস্তর কিভাবে চিনব সেটার ফর্মুলা ছিল n-1। এই তিনটা নিয়ে মূলত আমাদের কাজ করতে হয়। এটা s অরবিটালের জন্য সর্বশেষ শক্তিস্তর কিভাবে বের করা যায়, p অরবিটালের জন্য সর্বশেষ শক্তিস্তর কিভাবে বের করব, d অরবিটালের জন্য সর্বশেষ শক্তিস্তর কিভাবে বের করব, তার ফর্মুলা ছিল। এটা কিন্তু মাথায় রাখতেই হবে। সর্বশেষ শক্তিস্তর দেখো তো মিলতেছে না? nsx, n এর মান কত 3, s x এর মান কত 1 থেকে 2 এর মধ্যে থাকবে 1। এটাই কিন্তু কনসেপ্ট, যে এই জিনিসটা আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি না। আচ্ছা, এটা যে সর্বশেষ শক্তিস্তর কে বলেছে? আচ্ছা, এটাই তো মনে হচ্ছে, কিন্তু এই দুইটা মিলে যে সর্বশেষ শক্তিস্তর হবে, সর্বশেষ শক্তিস্তর যে দুইটা মিলে সেটা কে বলেছে? হ্যাঁ, স্যার বলেছে তাই করি, কিন্তু কনসেপ্ট তো জানতে হবে। কনসেপ্ট জানলে, লজিক জানলে তোমার দেখবো ওই টপিকসটা কখনো ভুল হচ্ছে না। এসেছে কোত্থেকে? এই কনসেপ্টটা এসেছে এখান থেকে। কিছুক্ষণ আগে তোমাদেরকে কিন্তু শিখিয়েছি। যখন তুমি এটার ব্যাকগ্রাউন্ড জানতেছো, যখন তুমি বুঝে পড়তেছো, তখন এই টপিকগুলো ভুল হওয়ার কিন্তু কোনো চান্স থাকে না। সো আশা করি ব্যাপারটা তোমরা এখন ধরতে পেরেছো। দেখো তো মিলতেছে কিনা? 3D আগে চিন্তা করো, 3dx, x মানে কত 6, সর্বোচ্চ 6 হতে পারে। ns2, n এর মান কত 4। আচ্ছা, n এর মান যদি 4 হয়, n এর মান এখানে বসিয়ে দাও তো, 4 - 1 কত হয়? 3 হয় না? তাহলে 4s2 3d6, মানে এটা এভাবে চিন্তা করো, ns2 n-1 dx, যেহেতু মাঝখানে মাল্টিপ্লাই, তার মানে তোমার হচ্ছে আগে পরে দিলেই হয়, কোনো অসুবিধা নাই। সো আশা করি এই ব্যাপারটা এখন তোমরা ধরতে পেরেছো। বেসিকটা বুঝালাম। এখন দেখো কি বলা আছে, সর্বশেষ শক্তিস্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা কিন্তু না, এখানে বড় এক করে একটা জিনিস লেখা আছে, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা তো আমাদের কাউন্ট করতে হবে। তাহলে এখানে আমাদের আছেই একটা বক্সের মধ্যে, তাহলে এটা 3, সো পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত। ওকে, ক্লিয়ার। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে কেন? কারণ হচ্ছে 3 এবং 4 এই দুইটা প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে, 3ও আছে 4ও আছে। তাহলে কি 3 নাম্বার ও 4 নাম্বার দুইটা পর্যায়ে? না, আসলে একটা অ্যান্সার হবে। কোনটা, 3 নিব না 4 নিব? সর্বোচ্চ। তাহলে পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থিত। আমরা আয়রনকে খুঁজে আসি। আয়রন বাবা কোথায় তুমি? দেখো তো চতুর্থ পর্যায়ে অবস্থিত। সোডিয়াম কোথায় তুমি? দেখো তো সোডিয়াম কত নম্বর পর্যায়ে? তৃতীয় পর্যায়ে অবস্থিত। এই যে পেয়ে গেছি। ওকে, সো এটাই হচ্ছে কনসেপ্ট। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5, সর্বশেষ শক্তিস্তর কোনটা? শুধু কি এইটা, নাকি এইটা, নাকি এই দুইটা? কিভাবে বুঝবো? কনসেপ্টে চলে যাও। ns2npx, মিলে গেছে না? তাহলে পির ক্ষেত্রে তো এটা বক্স হবে, এটা হচ্ছে সর্বশেষ শক্তিস্তর। ওই যে আইডিয়াটা তোমাদেরকে শিখাইলাম। সো এই কনসেপ্টটা হয়তো তোমরা 9-10 থেকে জানতে না, অথবা এতদিন এই চ্যাপ্টারটা পড়ার পরেও অনেকে জানতে না। আজকে কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিলাম। কলেজে যে বন্ধুদেরকে শিখিয়ে দিও। তাহলে এটাও 3, এটাও 3, তাহলে এখানে তো কোনো ঝামেলা নাই। তৃতীয় পর্যায় শেষ। এটাই হচ্ছে পর্যায় সারণীর পর্যায় নির্ণয়। এর আগে যখন আধুনিক পর্যায় সারণী ছিল, তখন কিন্তু 1a 2a 3a 4a এভাবে ছিল। 1b 2b 3b 4b, 8 নামে 3টা গ্রুপ ছিল। 8 নামে 3টা গ্রুপ ছিল, 8 9 10, এই 3টে একই নামে ছিল, 8 8 8। আবার 18 নম্বর গ্রুপ নামে কিন্তু কিছু ছিল না, শূন্য গ্রুপ ছিল। 18 নম্বর গ্রুপের নাম শূন্য ছিল। তো তখন যেটা হতো, সমস্যাটা হচ্ছে একই নামে 3টা গ্রুপ, আবার শূন্য নম্বর গ্রুপ, একের উপশ্রেণী ছিল 1a 2a, এভাবে ছিল 1b 2b ছিল। এটা বেশ অসুবিধা তৈরি করতো। এটা পর্যায় সারণীর একটা ত্রুটি ছিল। সেটা সংশোধন করে 1989 সালে সর্বাধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়, যার গ্রুপ হচ্ছে 18টা, পর্যায় হচ্ছে 7টা। সো তারপর থেকে আমাদের এই নিয়মটা চলে আসছে। ওকে, এবার চলো আমরা গ্রুপে চলে যাই। কিভাবে গ্রুপ সংখ্যা আমরা নির্ধারণ করতে পারি। আচ্ছা, কয়টা থেকে ক্লাস? হ্যাঁ, সকাল 6টা থেকে শুরু হয়েছে। আচ্ছা, আমি একটু দেখতে চাই, তুমি একটু কমেন্ট করে দাও তো, কে আসলে কোন ব্যাচের, এইচএসসি 21 এবং 22 ব্যাচের কে কোন ব্যাচ থেকে আমাদের ক্লাসটা করতেছো। আমি একটু তোমাদের কমেন্ট দেখতে চাচ্ছি, কারণ আসলে আমি যেহেতু একদম বেসিক থেকে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস দুটোই পড়াচ্ছি, আমাকে একটু জানতে হবে যে কে আসলে কোন ব্যাচ থেকে পড়তেছো। যদিও এইচএসসি 21 ব্যাচের
বোর্ড এক্সামের আগে হয়তো ফুল কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। তারপর আমি একটু কমেন্ট তোমাদেরকে করতে রিকোয়েস্ট করতেছি যে আমাকে একটু বলে দাও যে কে কোন ব্যাচের। এবার আমরা গ্রুপ নির্ণয় শিখব। গ্রুপ নির্ণয় শিখব। গ্রুপ নির্ণয়ের জন্য 3টা পার্ট করব। ওকে, রুল 1, রুল 2, রুল 3। আমরা কিন্তু আস্তে আস্তে জটিল টপিকের দিকে চলে যাচ্ছি। এরপরে কিন্তু আমাদের জটিল টপিকটা শুরু হবে। এরপর আমরা জটিল যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। তারপর আমরা ঢুকে যাব জটিল সংখ্যা, জটিল যুগে ঢুকে চলে যাব। আমার তো মনে হচ্ছে অধিকাংশ এইচএসসি 21 ব্যাচ, এইচএসসি 21 ব্যাচ, এসএসসি 21, 21, 22 ব্যাচের পেয়েছি। সামিয়া পারভিন, তোমরাও কলেজে যে জানিও তোমার বন্ধুদেরকে। মিম বলেছো এসএসসি 22 শর্ট সিলেবাসে ফার্স্ট শেষ করলে এক্সামে ভালো হইতো। এক্সামে এই চ্যাপ্টারটা 10 বার শেষ করছো, এই চ্যাপ্টারটা হয়তো 10 বার শেষ করার পরেও আবার যখন এই ক্লাসটা করতেছে তখন অনেক নতুন নতুন টপিক মনে পড়তেছে, এই টপিক দিয়ে তো ক্লাস করি নাই। সো সারা জীবন ওইটাই করবা যে বারবার চ্যাপ্টার শেষ করবা, কিন্তু দিন শেষে কোনো লাভ হবে না। একবার ভালো মতো শেষ করো, তাহলে দেখবা সব কিছুই তোমার মনে থাকতেছে। ওই একবার শেষ করাটাই তোমার আসলে বারবার তোমার কাজে লাগতেছে। সো এই চ্যাপ্টার আগে পড়ান, ওই চ্যাপ্টার আগে পড়ান, এভাবে করে করে আলটিমেটলি দৌড়ানি খুব ভালো মতো দেওয়া হয়, কিন্তু দিন শেষে কোনো লাভ হয় না। সো আশা করবো এই পুরো প্রোগ্রামে তোমরা এটা অন্তত বলবা না। যাদের মনে হয় যে ডে 1 থেকে, এটা তো ডে 1-এর ক্লাস, ডে 1 থেকে ডে 30 পর্যন্ত যে রুটিন আছে সেই রুটিনটা একবার দেখে নিও, সব কিছুই শেষ হয়ে যাবে। আগে পরে পুরোটা তো আমিই পড়াবো। সো কোথায় কতটুকু এফোর্ট দিতে হবে সেটাই, সেই সিদ্ধান্তটা আমার উপর ছেড়ে দাও। শর্ট সিলেবাসই তো পড়াচ্ছি, ফুল সিলেবাসের মধ্যে যখন পড়াই তখন কি শর্ট সিলেবাস বাদ পড়ে যায় নাকি? 3টা ক্লাসেই তো এই চ্যাপ্টার পুরোটা শেষ হয়ে যাবে। যখন শর্ট সিলেবাস যদি আমি 4টা ক্লাস ধরে পড়াইতাম আর ফুল সিলেবাস যদি 3টা ক্লাসে শেষ করে দিই, কোনটা ভালো? ফুল সিলেবাস যদি স্ট্রং বেসিক। আচ্ছা 22 কয়জন? ওকে, আচ্ছা ভাই আপনার চোখ লাল। হ্যাঁ চোখ লাল, আমি তো সারা রাত ঘুমাইনি। এসএসসি 22 যেভাবে ভালো হয় সেভাবেই করেন ভাইয়া, কোনো অসুবিধা নেই। ক্লাস ডিউরেশন 2 থেকে 2.5 ঘন্টা। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখতে পাচ্ছি এইচএসসি 21-এর স্টুডেন্ট সব থেকে বেশি। আচ্ছা হ্যাঁ, নোট করলে বই লাগবে না। এখন চিন্তা করে দেখো, এই যে 3টা রুল কাদের জন্য? প্রথম রুলটা হচ্ছে এস অরবিটালের জন্য, দ্বিতীয় রুলটা হচ্ছে পি অরবিটালের জন্য, এবং 3 নাম্বার রুলটা হচ্ছে ডি অরবিটালের জন্য, অর্থাৎ এসপি ডি ব্লকের জন্য। সো আমরা কি করব? এই রুলের আওতায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এস এর ইলেকট্রনি গ্রুপ সংখ্যা। এবার বলেছিলাম না এস হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার। এবার ধরো এসপি হঠাৎ করে কোনো একটা আসামি ধরতে গেছে, আসামি ধরতে পারে নাই, আসামি ধরতে না পেরে হঠাৎ করে গর্তের মধ্যে পড়ে গেছে। কে পড়ছে? এসপি পড়ছে। এই যাচ্ছে গর্তে পড়ে গেছে। পর্যায় সারণীর মধ্যে এখানে একটা গর্ত না? দেখো তো কত ঘর গর্ত, 1 2 3 4 5 6 7 8 9 10। যাচ্ছে একটু গর্ত, এই ধপ করে পড়ে গেছে। 10টা গর্ত, তারপর আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। গর্ত কয়টা? 10 না? এবার চিন্তা করে দেখো, আমি যদি এস, এইটুকু কি পি ব্লক না? দেখো তো এইটুকু পি ব্লক, এইটুকু এস ব্লক। আমি যদি এস থেকে পিতে যেতে চাই, ওই পুলিশটা যদি এস থেকে পিতে যেতে চাই, এসপি, তাহলে যদি গর্তে না পড়তে চাই তাহলে কয় ঘর লাভ দিতে হবে বলো তো? 10 ঘর লাভ দিতে হবে না? আবার দেখো, আমি যদি এস থেকে পিতে লাভ দিতে চাই, আমি ঠিক এই জায়গাটা থেকে যদি এই জায়গাটাতে লাভ দিতে চাই, তাহলে কয় ঘর লাভ দিতে হবে? 1 থেকে 10 ঘর লাভ দিতে হবে না? 10টা গ্রুপ লাভ দিতে হবে না? তাহলে আমরা এভাবে মনে রাখবো, যখন আমি এস থেকে পিতে যেতে যাব তখন 10 ঘর যেহেতু লাভ দিতে হবে, তখন আমাদের হিসাবটা হচ্ছে এস প্লাস পি প্লাস 10। এইভাবে আমরা মনে রাখবো। এটাই আমরা মনে রাখতে পারি না। যখন পি ব্লকের ক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে যাব, তখন এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রনের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ধারণ করতে হয়। সো এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রম ঘটনা। এবং কেন করতে হয়? কারণ এই যে মাঝখানে 10 ঘর গ্যাপ, তাই। তারপর ডিতে আসো, ডি প্লাস এস এর ইলেকট্রনিক গ্রুপ
সো এবার আমরা এক্সাম্পলে চলে যাই, চলো। ডি প্লাস এস, এস প্লাস পি প্লাস 10, আর এখানে শুধু এস, এস প্লাস পি, এস প্লাস ডি, কিন্তু এখানে 10 ঘর গ্যাপ আছে, এই জন্য আমাদের 10 যোগ করতে হয়, এবং এটাই হচ্ছে আমাদের স্পেশাল জায়গা যেটা আমরা মাথায় রাখবো। ওকে, চলো এক্সাম্পলে চলে যাই। তাহলে আমরা আবারও চলে যাই, আমরা ধরো আবারও সেই সোডিয়ামে চলে গেলাম, 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা? এটা। এখানে দেখতে পাচ্ছি পর্যায় 3, তাহলে এস এর যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে গ্রুপ, তাহলে এটা কত নাম্বার গ্রুপে অবস্থিত? 1 নাম্বার গ্রুপে অবস্থিত। সো পি এর ক্ষেত্রে যাই, পি আমাদের যথেষ্ট ভেজাল করে। ক্লোরিন কত? 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এবার চিন্তা করে দেখো তো, আমাদের এই জায়গাটাতে সর্বশেষ শক্তি স্তর এটা, পর্যায় হচ্ছে 3, কিন্তু গ্রুপ কত? এসে কয়টা ইলেকট্রন? 2টা, পিতে কয়টা ইলেকট্রন? 5টা, তাহলে গ্রুপ কি 7? না, এই 10 তো আমরা এখনো যোগ করি নাই, তাহলে 10 যোগ করলে কত হবে? 17। সো যখন আমি দেখবো এস প্লাস পি, তখন তার সাথে 10 ঘর যোগ করে দিতে হবে, তখন আমরা গ্রুপ সংখ্যা পেয়ে গেলাম। দেখো তো ক্লোরিন কত নম্বর গ্রুপে অবস্থিত? 17 নম্বর গ্রুপে। সো আশা করি ব্যাপারটা এখন একদম বুঝে ফেলেছ। ডিতে চলে যাচ্ছি। সো আমরা যে আয়রনটা দেখেছিলাম, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। সো সর্বশেষ শক্তি স্তর কোনটা? এটা নাকি এইটা নাকি দুইটাই? ওই যে কনসেপ্ট তোমাদের ছিলই ওখানে, n-1 dx ns2। সো এখানে আমাদের পর্যায় নাম্বার হচ্ছে 4, কিন্তু গ্রুপ হচ্ছে 2 আর 6। 6 প্লাস 2 সমান 8, 8 নাম্বার গ্রুপে খুঁজে দেখো তো, পেয়ে গেছি আয়রনকে। সো এটাই হচ্ছে কনসেপ্ট। তোমরা যেটা ভুল করো, হয় এস এর অথবা ডি এর, তোমরা যেটা করো ডি এর ক্ষেত্রে শুধু ডি এর ইলেকট্রন গুণে গ্রুপ সংখ্যা বসিয়ে দাও, এস পির ক্ষেত্রে যেটা হয় এস প্লাস পি গুণে গ্রুপ সংখ্যা বসিয়ে দাও, এটা কিন্তু করা যাবে না। সো আশা করি এই কনসেপ্টটা তোমাদের এখন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এসপি পুলিশের গর্তে পড়ে যাওয়া কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা পরবর্তী টপিকে চলে যাব। এই মুহূর্তে আমাদের পর্যায় সারণীটা মুছে দিতে হবে, কারণ পর্যায় সারণীর বেসিক যে আলোচনা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যে আলোচনায় চলে যাবো সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল চেনার উপায়, তারপর জটিল যৌগ লিগ্যান্ড, এগুলোতে চলে যাব। আচ্ছা, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, এখন আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। কিছুক্ষণ আমরা এটা রাখি। আমরা এখন শিখবো এর মধ্যে স্পেশাল একটা পার্ট, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। এরপর আমরা জটিল যৌগে চলে যাব। অবস্থান্তর মৌল। ওকে, তোমরা অপ্রয়োজনীয় কমেন্ট কেউ করো না প্লিজ। 4000 শিক্ষার্থী যদি একটা করে কমেন্ট করো তাহলে 4000 কমেন্ট আমাদের এখানে চলে আসে। সো প্লিজ অপ্রয়োজনীয় কমেন্ট করো না, ক্লাসটা একদম পূর্ণ মনোযোগ দিয়ে করো। আমরা ক্লাসে অত্যাধিক কমেন্ট করে তোমার তো কোনো লাভ হবে না। এখান থেকে যদি নতুন একটা টার্ম শিখে যেতে পারো তাহলে সেটা তোমার অনেক বেশি কাজে লাগবে। ওকে, এবং আমি যতটা ডিটেলসভাবে পড়াচ্ছি এটা আমাকে পড়াতে দাও, ইনশাআল্লাহ অনেক কিছু শিখে যেতে পারবো আজকের ক্লাস থেকে। ওকে, অবস্থান্তর মৌল কাদের বলা হয়? আমাদের অনেকের ভুল কনসেপশন আছে এই অবস্থান্তর মৌল নিয়ে। আমরা অনেকেই মনে করি ডি ব্লক এবার ডি ব্লকভুক্ত মৌলের যাদের D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন আছে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। D1 থেকে D9 এটা আমরা প্রত্যেকে মনে করি। ডি ব্লকভুক্ত মৌলের যাদের সর্বশেষ শক্তি স্তরে D1 থেকে D9 ইলেকট্রন আছে, কিন্তু না, এটা প্রথম শর্ত না, এর আগে আরেকটা শর্ত আছে, যে শর্ত আমরা অনেকে মাথায় রাখি না। অবস্থান্তর মৌল হওয়ার জন্য 2টা শর্ত। একটা হচ্ছে, ভালো মতো লিখে নিবা, শুনে নিবা, এগুলো প্র্যাকটিক্যালে জিজ্ঞাসা করে। স্থিতিশীল আয়ন হতে হবে, মানে স্থিতিশীল আয়ন তো হতে হবে, মানে ডি ব্লকের তো বটেই, ডি ব্লক তো বটেই, মানে ডি ব্লকের আগেই লিখে দিই, ডি ব্লক ছাড়া তো আর হবে না। ডি ব্লকের স্থিতিশীল আয়ন এবং D1 থেকে D9 এরকম ইলেকট্রন থাকবে। D1 থেকে D9 থাকবে কোথায়? স্থিতিশীল আয়নে D1 থেকে D9 থাকবে। নর্মালি D1 থেকে D9 থাকলে সেটা অবস্থান্তর মৌল হবে না। নর্মালি D1 থেকে D9 থাকলে সেটা অবস্থান্তর মৌল হবে না। ওকে, তাহলে চলো আমরা একটু দেখে ফেলি D1 থেকে D9 কিভাবে থাকে। এখন দেখো, আমরা যদি প্রথমে এক্সাম্পলে চলে যাই, যে আমরা স্ক্যান্ডিয়ামে যাব 21,
তাহলে আমরা একটু দেখি 1s2 2s2 2p6, এটা কিন্তু এখনও প্রায়ই পরীক্ষা আসে। ইভেন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও এই প্রশ্নটা কিন্তু আসতে দেখা গিয়েছে। 2p6 3s2 3p6 4s2 3d1। এবার একটু দেখো তো, এটা ডি ব্লকভুক্ত মৌল, নিঃসন্দেহে ডি ব্লকভুক্ত মৌল, কারণ সর্বশেষ 21 নম্বর ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করেছে। এখন চিন্তা করো যে আমার এখানে যেহেতু ডি ব্লকভুক্ত মৌল, এবার D1 থেকে D9 আসে না? হ্যাঁ, D1 থেকে D9 আসে, D1 আসে যে, তাহলে অবস্থান্তর মৌল। আরে না, আগে তো 1 নাম্বার শর্ত ফিল আপ করতে হবে, তাহলে না হয় তুমি বলতে পারবা যেটা অবস্থান্তর মৌল নাকি অবস্থান্তর মৌল না। স্থিতিশীল আয়ন কীভাবে তৈরি করা যাবে আমি আজকের ক্লাসের একদম লাস্ট টপিকে শেখাবো, যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এই 10টা মৌলের স্থিতিশীল আয়ন এর চার্জ কত কত, সেখানে খুব মজার একটা ত্রিভুজ সূত্র শেখাবো। ত্রিভুজ সূত্র কীভাবে স্থিতিশীল আয়নগুলো মনে রাখা যায়। সেটা আমরা জানি যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে স্থিতিশীল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। সো যখন 3+, কয়টা ইলেকট্রন চলে যাবে? 3টা। প্রথমে যাবে 4s2 থেকে, আরেকটা গেলে এখান থেকে চলে যাবে, তাই না? আগে 4s থেকে যায়, কিন্তু 4s-এ আগে ঢুকে আগে বের হয়, মাথায় রাখবা। ডি ব্লকের ক্ষেত্রে এসে আগে ঢুকে আগে বের হয়, আগেও ঢুকে আগেই বের হয়। কোথা থেকে? এস থেকে। আমরা সাধারণত অন্যান্য ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে আয়ন তৈরির ক্ষেত্রে কি করি? যেই ইলেকট্রন সর্বশেষ ঢুকে আয়ন তৈরির ক্ষেত্রে সেই ইলেকট্রনটা সবার আগে বের হয়, কিন্তু শুধুমাত্র এই জায়গাটাতে ডি ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রেই ব্যতিক্রম, এসে আগে ঢুকে এসে আগে বের হয়। এটা মাথায় রাখবা। অনেকেই কনসেপ্টটা জানি না আমরা। এখান থেকে যদি আমি 2টা ইলেকট্রন বের করতে চাই, সেই 2টা ইলেকট্রন D1 থেকে না, এস থেকে বের হবে। একটাও যদি বের হয় এস থেকে বের হবে, 2টা যদি বের হয় এস থেকে বের হবে, 3 নাম্বার ইলেকট্রনটা ডি থেকে বের হবে। ওকে, যদিও 4s-এ আগে ইলেকট্রন প্রবেশ করছে, ডিতে পরে ইলেকট্রন প্রবেশ করছে, এটা তো মাথায় রাখবা। ডি ব্লকের ক্ষেত্রে ব্যতিক্রম। তাহলে আমরা যদি এটা কমপ্লিট করি, তাহলে খেয়াল করে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এবার 4s-এও শূন্য, 3d-তেও শূন্য। তাহলে দেখো 4s-এও শূন্য, 3d-তেও শূন্য। এবার দেখো তো আমাদের স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তর মৌল নাকি অবস্থান্তর মৌল না? এটা ডি ব্লকভুক্ত মৌল, কিন্তু কি অবস্থান্তর মৌল না? আমি তো D1 থেকে D9 দেখতে পাচ্ছি না। স্থিতিশীল আয়ন, হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে D1 থেকে D9 থাকতে হবে। দ্যাট মিনস এটা আমাদের অবস্থান্তর মৌল নয়। বাস্তবিকভাবে দেখে কিন্তু মনে হয় এটা একটা অবস্থান্তর মৌল। এবার চলো আমরা চলে যাব জিঙ্কে। যেমন জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। যেমন এটা আমাদের ডি ব্লকভুক্ত মৌল। জিঙ্কের ক্ষেত্রে যখন আমরা আয়ন করব, জিঙ্ক 2+ যখন করব, তখন 1s2 2s2 2p6 3s2 3p6 4s, কোথা থেকে ইলেকট্রন যাবে বলেছিলাম? এস থেকে আগে ইলেকট্রন যাবে, 2টা গেছে 4s থেকে 3d10। দেখো তো স্থিতিশীল আয়ন করলাম, কিন্তু আমাদের D1 থেকে D9 এর মধ্যে থাকলো না। দ্যাট মিনস এটা আমাদের অবস্থান্তর মৌল নয়। লাস্ট আমরা আয়রন দিয়ে বা মাঝের মৌলগুলো দিয়ে একটু এক্সাম্পল দেখি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এবার আমরা আয়রনকে যদি আমরা 2+ করি, আয়রন 2+ বা 3+, 2টাই স্থিতিশীল, তাহলে কি হবে দেখো তো? কয়টা ইলেকট্রন যাবে? 2টা। তখন 4s থেকে ইলেকট্রন চলে যাবে। এবার দেখো তো এটা কি D1 থেকে D9 এর মধ্যে আসতেছে না? দ্যাট মিনস এটা একটা অবস্থান্তর মৌল। আমরা যদি এই জায়গাটাতে Fe3+ করতাম, তাহলে সব কিছু সেম থেকে আমাদের এখানে D5 হতো। তাহলে আমরা সেক্ষেত্রে যেটা দেখতাম যে এটাও কিন্তু আমাদের D1 থেকে D9 এর মধ্যে, এবং এটা তো আমাদের একটা স্থিতিশীল অবস্থা। সো এরা প্রত্যেকেই কিন্তু আমাদের অবস্থান্তর মৌল। এই জন্যই বলা হয় যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লকভুক্ত মৌল, কিন্তু সকল ডি ব্লকভুক্ত মৌল অবস্থান্তর মৌল নয়। কারণ এই ডি ব্লকভুক্ত মৌল অবস্থান্তর নয়, কিন্তু এই ডি ব্লকভুক্ত মৌল অবস্থান্তর। সকল অবস্থান্তর মৌল ডি ব্লকভুক্ত মৌল হলেও সকল অবস্থান্তর মৌল ডি ব্লকভুক্ত মৌল হলেও সকল ডি ব্লকভুক্ত মৌল অবস্থান্তর মৌল নয়। সো আশা করি টপিক্সটা তোমাদের এখন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা 9 10-এর একটা টার্ম ছিল, এইচএসসিতেও প্রয়োজন, অ্যাডমিশনও কিন্তু অনেক বেশি প্রয়োজন। সো এই অবস্থান্তর মৌল আমাদের এই জায়গাগুলোতে অবস্থান করে। অনেকে হয়তো চিন্তা করতেছো, হ্যাঁ Fe2+ Fe3+, আপনি কোথা থেকে জানলেন যে এটা অবস্থান্তর মৌলের স্থিতিশীল কাঠামো? আপনি কোথা থেকে জানেন?
আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 3+, এটা আপনি কোথা থেকে জানেন? আজকের ক্লাসের লাস্টে তোমাদেরকে দেখাবো এইরকম একটা ত্রিভুজ সূত্রের মাধ্যমে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এদের স্থিতিশীল আয়ন কি কি সেটা আমি যখন অবস্থান্তর মৌলের ধর্মগুলো ব্যাখ্যা করা শুরু করব সেখানে তোমাদেরকে শেখাবো। অবস্থান্তর মৌল টোটাল 5টা ধর্ম দেখায়। জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, চৌম্বক ধর্ম দেখায়, প্রভাবক হিসেবে কাজ করে, একাধিক জারণ অবস্থা দেখায়। এই 5টা ব্যাখ্যা আমাদের পড়তে হবে। এখান থেকে জটিল যৌগ খুবই ইম্পর্টেন্ট। জটিল যৌগের মধ্যে লিগ্যান্ড আছে, কিলেটস আছে, জটিল যৌগের সংকরণ আছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সো চলো ওই টপিকগুলোতে আমরা চলে যাই। এমন যদি হতো যে একটা মৌলের 2টা আয়নের একটা অবস্থান্তর কিন্তু অপরটা নয়, তাহলে কি হবে? না, এমন হয় না, বুঝতে পারছো? আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের 1 থেকে 30 পর্যন্ত বাইরে সাধারণত কোনো প্রশ্ন আসে না। সো এর বাইরে আসলে আমাদের চিন্তা ভাবনা না করলেও কোনো অসুবিধা নাই। ওকে, আমি আয়নগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। সো প্রশ্নগুলো এরকমই আসে। আচ্ছা, আশা করি তোমরা এখন অবস্থান্তর মৌলটা বুঝে নিয়েছো। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো আমরা এখন অ্যানালাইসিস করব। অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য আছে, যেটা আমি সাইডে লিখতেছি। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ গঠন, এটা 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য যদি বলি তাহলে রঙিন যৌগ গঠন করে। 3 নাম্বার হচ্ছে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা আমরা পড়ব। এরপর হচ্ছে প্যারাচুম্বক ধর্ম দেখায়, এবং লাস্টে হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। এগুলো আমরা একে একে এখন পড়ে ফেলবো। আমার মনে হয় যে এখন আমরা আমাদের পিরিয়ডিক টেবিলটা আমরা চাইলে মুছে দিতে পারি, কিন্তু আমরা আরেকটু সময় নেই, ঠিক আছে? ওকে, জটিল যৌগ গঠন। এখন চিন্তা করে দেখো যে আমাদের এই জটিল যৌগ গঠন, এই টার্মের মধ্যে জটিল যৌগ কি সেটা আমাদের পড়তে হবে। প্রতিদিন কি সকালে হবে? হ্যাঁ। আচ্ছা, নড়লেই সাউন্ড হচ্ছে না? নড়লেই সাউন্ড হচ্ছে কি? প্রতিদিন কি সকালে হবে? হ্যাঁ, এমন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু চেক করে নিই। নড়লেই সাউন্ড হচ্ছে কি? প্রতিদিন কি সকালে হবে? হ্যাঁ, এমন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আশা করি এখন ঠিক আছে। প্রশ্নটা এরকম না যে জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, কিন্তু জিঙ্ক 2+ এবং জিঙ্ক 3+ অবস্থান্তর মৌল, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হইতেছে যে এরকম যে জিঙ্ক অবস্থান্তর মৌল কি না সেটা যাচাইয়ের জন্য জিঙ্কের স্থিতিশীল আয়নে যেতে হয়, এবং জিঙ্কের স্থিতিশীল আয়ন থেকে টেস্ট করে আসতে হয়। টেস্ট করে আসার পর রেজাল্টটা হচ্ছে জিঙ্ক অবস্থান্তর মৌল নাকি জিঙ্ক অবস্থান্তর মৌল না, এরকম। তো কখনো প্রশ্নটা এরকম না যে জিঙ্ক 2+ অবস্থান্তর মৌল কিনা। জিঙ্ক 2+ তো মৌল না, জিঙ্ক 2+ তো আয়ন। কপার 2+ তো মৌল না, কপার 2+ তো আয়ন। সো আয়ন তো কখনো যৌগ হয় না। আমার মনে হয় বুঝতে পেরেছো যে প্রশ্নটা তোমরা করেছো। সো বেসিকে কোনো ঘাটতি রাখা যাবে না, বেসিকটা সবসময় ক্লিয়ার হয়ে নিবা। সাউন্ডে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর স্যার সাউন্ড রিপিট হচ্ছে। আচ্ছা, তোমার বন্ধুরা কিন্তু যে বন্ধুরা এখনও ক্লাসে জয়েন করতে পারে না অথবা ঘুম থেকে ওঠে নাই, আজকের সকালটা কিন্তু অন্য যে কোনো সকালের থেকে কিন্তু ব্যতিক্রম। কারণ আজকের সকালটা অন্যরা যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু তোমার 2 ঘন্টা স্টাডি করা হয়ে গেছে, অলরেডি কিন্তু 1.5 ঘন্টা স্টাডি করে ফেলেছো তোমরা। আমাদের ক্লাস টাইম এই মুহূর্তে 11:27। সো বুঝতে পারছো অনেকের থেকে কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ। আজকের সকালটা ঠিক খুব কার্যকরভাবে শুরু হচ্ছে। আজকে সারাদিন দেখবা অনেক বেশি ভালো যাবে, কারণ ফজরের নামাজ পড়ে তুমি কাজ করা শুরু করেছো। সো তোমার বন্ধুদেরকে চাইলে একটু ডেকে নিয়ে আসতে পারো, কমেন্টে একটা টোকা দিয়ে মেনশন দিয়ে একটু ডেকে নিয়ে আসতে পারো, কারণ আমাদের আরও জটিল জটিল টপিক, আরও সুন্দর সুন্দর টপিক আমরা
আচ্ছা 5টা থেকে দেন না, আর সুন্দর সুন্দর টপিক আমরা পড়বো। আচ্ছা, সো বন্ধুদেরকে একটু ডেকে নিয়ে আসতে পারো। এখন আসো জটিল যৌগ গঠন। এর মধ্যে আমাদের কয়েকটা পার্ট পড়তে হবে। তার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে লিগ্যান্ড। আমরা লিগ্যান্ড নিয়ে অ্যানালাইসিস করব। ওকে, সো আমরা এই জিনিসগুলো একটু মুছে দেই, 1 2 3 এই জিনিসগুলো মুছে দেই যাতে আমরা একটু এক্সট্রা জায়গা পাই। ওকে, সো আমরা চলো একটু এবার অ্যানালাইসিস করতে থাকি। সো আমরা প্রথমে অবস্থান্তর মৌল পড়ে ফেললাম। এবার অবস্থান্তর মৌলের ধর্মগুলো যখন আমরা পড়তেছি তখন 1 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগ, জটিল যৌগ, ঠিক আছে। এবার আসো জটিল যৌগ। জটিলের মধ্যে শব্দ কয়টা আছে? জ ট ল। জ ট ল আমরা 231 321 এই কনসেপ্টে কিন্তু এখন শিখবো। জ ট ল 3টে শব্দ, তাই জটিল যৌগ ফর্ম হতে গেলে 3টা জিনিস লাগবে। জটিল যৌগ ফর্ম হতে গেলে 3টা জিনিস লাগে। কি কি? জটিল যৌগ ফর্ম হতে গেলে 3টা জিনিস লাগে। কি কি? দেখো, 1 নাম্বার হচ্ছে জটিল যৌগ কারা গঠন করে? অবস্থান্তর মৌলসমূহ। তাহলে সে থাকে কেন্দ্রে, কেন্দ্রীয় ধাতব মৌল। কেন্দ্রীয় ধাতব মৌল থাকবে, এবং সেটা কে? কপার হতে পারে। এক্স্যাক্টলি আমাদের ওই স্থিতিশীল আয়নটা থাকবে। 2 থাকবে হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড, লিগ্যান্ড কারা? লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দাতা। লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দাতা। এরপর হচ্ছে থাকবে একটা ক্যাটায়ন অথবা অ্যানায়ন। ক্যাটায়ন অথবা অ্যানায়ন। এখন জটিল যৌগ জটিল আয়নও হতে পারে। জটিল যৌগ জটিল আয়নও হতে পারে। এখন আয়ন কিভাবে হয়? ধরো জটিল যৌগ 2 রকম হয়, ক্যাটায়নিক এবং অ্যানায়নিক। ক্যাটায়নিক জটিল যৌগ কারা? যাদের সাথে অ্যানায়ন সংযুক্ত ছিল। অ্যানায়নিক জটিল যৌগ কারা? যাদের সাথে ক্যাটায়ন সংযুক্ত ছিল। এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝায়। জটিল যৌগে এই 3টা জিনিস থাকতেই হবে। জটিল যৌগে এই 3টা জিনিস থাকতেই হবে। আমার মনে হয় পিরিয়ডিক টেবিলটা মুছে দিই। আমার মুছে দিতে একটু কষ্ট হচ্ছে যদিও, কিন্তু পিরিয়ডিক টেবিলটা মুছে দেই। আচ্ছা, ওকে, সো আমরা পর্যায় সারণী যেহেতু বেসিকটা বুঝে নিয়েছি, সো আমরা এখন চাইলে এটা মুছে দিতেই পারি। ওকে, কষ্ট লাগতেছে না? কোনো অসুবিধা নেই, আমার নিজে তৈরি ড্র করা পর্যায় সারণী তোমাদেরকে দিব না। এখন দেখো, কেন্দ্রীয় ধাতব মৌল, লিগ্যান্ড, অ্যানায়ন এবং ক্যাটায়ন। আমি যদি একটা এক্সাম্পলে চলে যাই তাহলে তোমাদেরকে বুঝতে সহজ হবে। K4Fe CN6। আমরা অনেকেই মনে করি থার্ড ব্র্যাকেট থাকা মানেই সেটা হচ্ছে জটিল যৌগ, কিন্তু এখানে দেখো তো শর্তের মধ্যে কোথাও লেখা আছে যে এখানে থার্ড ব্র্যাকেট থাকতে হবে। 3টা জিনিস থাকবে। কেন্দ্রীয় ধাতব মৌল, এর মধ্যে কেন্দ্রীয় ধাতব মৌল কে বলো তো? এটা 1 নাম্বার, কারণ এটা তো অবস্থান্তর মৌল। কেন্দ্রীয় ধাতব মৌল কারা? অবস্থান্তর মৌল। লিগ্যান্ড, এটা হচ্ছে সে লিগ্যান্ড যে ইলেকট্রন দাতা। ক্যাটায়ন অথবা অ্যানায়নের মধ্যে কোনটা আছে? এটা হচ্ছে 2। ক্যাটায়ন অথবা অ্যানায়নের মধ্যে এখানে আছে ক্যাটায়ন। পটাশিয়াম কি ক্যাটায়ন না? তাহলে দেখো 3টা পার্টি আছে, দ্যাট মিনস এটা একটা জটিল যৌগ। এখন যদি তোমাকে বলি এটা কি অ্যানায়নিক জটিল যৌগ নাকি ক্যাটায়নিক জটিল যৌগ, তাহলে এটাকে উঠিয়ে দিয়ে দেখো, পটাশিয়াম এর চার্জ কত এখানে? 4+, তাহলে এখানে কি হবে? 4-, তাহলে এটা একটা অ্যানায়নিক জটিল যৌগ। যদি ক্যাটায়ন সংযুক্ত থাকে তাহলে সেটা একটা অ্যানায়নিক জটিল যৌগ। যদি অ্যানায়ন সংযুক্ত থাকে তাহলে সেটা একটা ক্যাটায়নিক জটিল যৌগ। তাহলে চলো আমরা সেরকম একটা এক্সাম্পল দেখে ফেলি। CuNH3,4SO4। এবার একটু দেখো খেয়াল করে, এখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ধাতব মৌল, এটা হচ্ছে লিগ্যান্ড, এবং এটা হচ্ছে আমাদের সেই অ্যানায়ন। এবার সালফেট কি 2- না? তাহলে এখানে 2+ হবে। সো দেখো আমরা কিন্তু পেয়ে গিয়েছি যে আমাদের এটা একটা ক্যাটায়নিক জটিল যৌগ। সো জটিল যৌগ 2 প্রকার হতে পারে, অ্যানায়নিক এবং ক্যাটায়নিক। এখন অ্যানায়ন বা ক্যাটায়ন কোনটা থাকবে সেটার উপর বেস করে আমরা জটিল যৌগ নির্ধারণ করে ফেলি। সো আশা করি তোমরা কেন্দ্রীয় ধাতব মৌল ব্যাপারটা বুঝতে পেরেছো, অ্যানায়ন এবং ক্যাটায়ন পার্টটা বুঝতে পেরেছো। এই দুটার নাম কি হবে সেটা যাচ্ছে আগে।
তাহলে কি আমাদের লিগ্যান্ড সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। লিগ্যান্ড আসলে কি রকম হয়? লিগ্যান্ড আমরা 3 রকম পাই। একটা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, একটা হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড এবং অপরটা হচ্ছে প্রশম লিগ্যান্ড। অ্যানায়নিক, ক্যাটায়নিক এবং প্রশম লিগ্যান্ড, এই 3 ধরনের লিগ্যান্ড আমরা দেখতে পাই। লিগ্যান্ড মানে ইলেকট্রন দাতা, যার অনেক ইলেকট্রন আছে, সে ইলেকট্রন দান করে। ওকে, এখন চলো অ্যানায়নিক ক্যাটায়নিক আমরা লিগ্যান্ডগুলো একটু দেখে ফেলি। অ্যানায়নিক লিগ্যান্ডগুলো হচ্ছে, যেমন আমরা যদি দেখি এক্সাম্পল, তাহলে CN-OH- এই যে লিগ্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের অ্যানায়নিক লিগ্যান্ড। মাথার উপর কি আছে দেখো তো, মাইনাস আছে না, এগুলো হচ্ছে আমাদের অ্যানায়নিক লিগ্যান্ড। এরপর ক্যাটায়নিক লিগ্যান্ড হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন, এটা হচ্ছে আমাদের ক্যাটায়নিক লিগ্যান্ড। নাইট্রোনিয়াম, নাইট্রোসোনিয়াম। এরপর আমরা যদি বলি প্রশম লিগ্যান্ড হচ্ছে, আমরা যদি এক্সাম্পলে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের H2O, এখানে আমাদের লন পেয়ার ইলেকট্রন আছে, NH3 অ্যামোনিয়া, এগুলো হচ্ছে আমাদের প্রশম লিগ্যান্ড। সো এগুলো প্রত্যেকটা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। এবং এখানে আরেকটা কনসেপ্ট আমাদের জানা থাকা জরুরি, যে আমাদের লিগ্যান্ডগুলোর এক্সাম্পল কিন্তু প্রায়ই আসে, লিগ্যান্ডগুলো নিয়ে আরও বেশি আলোচনা করব। সো এখন দেখো এই যে লিগ্যান্ডের কাজটা কি? লিগ্যান্ড হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, ও বিভিন্ন জনকে ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করতে পছন্দ করে। যারা অলরেডি, হ্যাঁ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আরও কিছু উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, উদাহরণ দিয়েই বোঝাবো। ওকে, লিগ্যান্ডের কাজ কি, কীভাবে কী করে, আমি সব কিছু বোঝাচ্ছি, একদম প্রত্যেকটা জিনিস ধরে ক্লিয়ার করে তারপর মানে শেষ করব। যারা হয়তো কলেজের জন্য বা প্রাইভেটের জন্য ক্লাস থেকে চলে যাচ্ছ, তাদেরকে বলবো অবশ্যই তোমাদের ক্লাসের শিডিউল বা কোনো ব্যাচের শিডিউল অবশ্যই একটু চেঞ্জ করে নিও। কারণ এই ক্লাসগুলো সারা বছর 2 বছর ধরে প্রাইভেট পড়েছ, মাত্র 1 মাসে পুরো কেমিস্ট্রিটা আমি শেষ করে দিব। যখন এটা বলেছি তখন এই ক্লাসগুলো তো তোমাকে করতেই হবে। সো এত দৌড়াদৌড়ি করে দিন শেষে যদি আমার পুরো লাভটাই না হলো, তাহলে আমি কেন দৌড়াদৌড়ি করবো? সো 1টা মাস এই শিডিউলটা আমাকে দাও, অন্য শিডিউলগুলো অন্য টিচারকে দিও, কোনো অসুবিধা নাই। সো এই শিডিউলটা আমাকে দাও, শুধুমাত্র ফোনের সামনে বসে থেকো, খাতা কলম নিয়ে, আর কিচ্ছু লাগবে না। দেখো অটোমেটিক তোমার পড়ার যে কত প্রোগ্রেস হচ্ছে সেটা 5-6 দিন ক্লাস করে দেখো, তারপরে বুঝতে পারবা। সো এই শিডিউলটা অন্তত আমাকে দিও, আমি এটা আশা করব। এবং তোমার কলেজে যত বন্ধুরা রয়েছে তাদেরকে অবশ্যই জানিও। আচ্ছা, এখন দেখো, যেটা বোঝাতে চাচ্ছি, আমি ভেঙে বোঝাবো লিগ্যান্ড কিভাবে কাজ করে, সেটা আমি বোঝাবো। লিগ্যান্ড এই কেন্দ্রীয় ধাতব মৌলের সাথে একটা বন্ধন তৈরি করে। সে বন্ধনটা হচ্ছে লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব মৌলের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। সন্নিবেশ